আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু জয়েন করে জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। একটু সাউন্ড প্রবলেম হবে আমি জানি, এটা একটু মিনিমাইজ করে নাও। একটু জানাও যে কথা শোনা যাচ্ছে কিনা, মোটামুটি শোনার চেষ্টা করো। আর আমার ফোনে একটু সাউন্ড প্রবলেম হচ্ছে, এই সাউন্ড প্রবলেমটা একটু মিনিমাইজ করে নাও, ঠিক আছে? সাউন্ড প্রবলেমটা মিনিমাইজ করে নাও। আমি কথা বলা শুরু করলে সাউন্ড প্রবলেম হবে না। একটু শেয়ার মেনশন করে দিও। আমি কথা বলা শুরু করলে সাউন্ড প্রবলেমটা খুব বেশি হবে না ইনশাআল্লাহ। তোমরা হচ্ছে একটু কাইন্ডলি জয়েন করতে থাকো আর একটু শেয়ারটা করে দাও। একটু কাইন্ডলি জয়েন করে শেয়ারটা করে দাও। আমি নিজেও একটু শেয়ার মেনশন করে দিচ্ছি। তোমরা একটু শেয়ার মেনশন করে দাও। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। একটু শেয়ার মেনশন করে দাও। আমি 1 মিনিট টাইম নিচ্ছি, শেয়ার করে আবার হচ্ছে তোমাদের সাথে লাইভে ফিরে আসতেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, শেয়ার করে আমি লাইভে ফিরে আসতেছি। একটু সাউন্ডের প্রবলেম হবে, আমি কথাবার্তা বলা শুরু করলে সাউন্ড প্রবলেমটা সমস্যা হবে না। আর আশা করতেছি ক্লাসটা খুবই ভালোভাবে এনজয় করতে পারবা। পুরা জটিল সংখ্যা, এই যে দেখো আমি মোটামুটি টোটাল যতগুলা প্রকার আছে বস কনসেপ্ট, এই যে দেখো লিখে রাখছি বস কনসেপ্ট। তার মানে বস কনসেপ্ট গুলা কোনটা থেকে মানে কোশ্চেন আসতে পারে সবগুলা টাইপস আমি এখানে তোমাদেরকে পড়াই দিব ইনশাআল্লাহ। একটু শেয়ার করে দাও। আমি সাউন্ডটা আপাতত একটু অফ রাখতেছি। হ্যাঁ, সাউন্ডটা অফ রাখতেছি যাতে ওই ঝিরঝির সাউন্ডটা না শোনা যায়। আমি কথা বলা শুরু করলে ঝিরঝির সাউন্ড বেশি প্রবলেম করবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ একটু বেশি সমস্যা হবে না আশা করি। ওকে, মোটামুটি এখন আমরা হচ্ছে একটু জয়েন করি, একটু ক্লাসটা হচ্ছে আমরা জয়েন করি। হ্যাঁ, আমাদের হচ্ছে জটিল সংখ্যা
এটা হচ্ছে আমাদের রিভিশন ক্লাস 2। এরপরে আমাদের এক্সাম হবে। এক্সামটা মোর প্রবাবলি আমরা 3 থেকে 4 তারিখ, ঠিক আছে, এক্সামটা নিব আমরা 3 থেকে 4 তারিখের মধ্যে। আমাদের যে এক্সাম হবে, এক্সামটা নিব কবে বলো? 3 থেকে 4 তারিখ, রিভিশন এক্সাম, ঠিক আছে। আমার কথা কি মোটামুটি বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। আমার ফোনে ডিভাইসে সমস্যা হয়েছে, যেই কারণে আমি ডিভাইসটা ঠিক করে নিয়ে আইসা তোমাদের আবার ক্লাসগুলা রেগুলার কন্টিনিউ করব। ফোনে কোনো সমস্যা হয়েছে হয়তো। এটা হচ্ছে আমাদের রিভিশন ক্লাস 2। এরপরে আমাদের এক্সাম হবে। এক্সামটা মোর প্রবাবলি আমরা 3 থেকে 4 তারিখ, ঠিক আছে। সাউন্ড ঠিক আছে না? এখন সাউন্ড বোঝা যাচ্ছে কিনা বলো? সাউন্ড এখন মোটামুটি ভালোই শোনা যাচ্ছে, আমি যতদূর দেখতেছি সাউন্ড এখন মোটামুটি ভালোই শোনা যাচ্ছে। সাউন্ড ওকে কিনা, মোটামুটি বোঝা যায় কিনা, আমার কথাবার্তা মোটামুটি বোঝা যায় কিনা? হ্যাঁ। আর এই যে ডিউরিং ব্রডকাস্ট ইউ ক্যান সাপোর্ট বাই পেজ, এই নোটিফিকেশনটা আলটিমেটলি অটোমেটিক আসে। এটা কেন জানি অটোমেটিক আসে, এটাতে তোমাদের ফোকাস করার দরকার নাই। এটা কেন জানি হচ্ছে অটোমেটিক চলে আসে। হ্যাঁ, অটোমেটিক চলে আসে, মোটামুটি ঠিক আছে। ওকে, তাহলে আমি তোমাদের যে বিষয়টা ক্লিয়ার করতেছি ভাই, আমি অনুরোধ করে বলছি তোমাদের বড় ভাই হিসেবে, তো তোমরা যদি ক্লাস না করো আলটিমেটলি আমি ক্লাস কন্টিনিউ করব না, ঠিক আছে। কারণ আমরা তাহলে সেকেন্ড টাইম দিকেই ফোকাস করব। যদি আমি 22 ব্যাচের কথা চিন্তা করে 23 ব্যাচের কথা চিন্তা করে রেগুলার ক্লাস দেই, তো 23-22 যদি ক্লাস না করে 24রাই যদি, এই 24-এর কে আসো ক্লাসে, 24-এর পোলাপানও ক্লাস করতেছে আজকে, তো তারাই যদি ক্লাস করে তাহলে 24-23 নিয়ে আমরা সেকেন্ড টাইম দিকে ফোকাস দিব। কেন তোমরা ক্লাস করতেছো না? দেখো মাত্র 350 জন পোলাপান আসছো। ফ্যাক্ট হইতেছে আমাদের এইখানে দুইটা বিষয় আমি ক্লিয়ার করি। এই 3 থেকে 4 তারিখে আমাদের রিভিশন এক্সাম 1 নাম্বার হবে, এক্সাম 1। এটার প্রশ্ন 3 থেকে 4 তারিখের মধ্যে হবে। আর ফিজিক্সের রিভিশন ক্লাসটা আমি নিব। তাহলে রিভিশন এক্সামের সিলেবাস কিন্তু তোমরা জানো, জটিল সংখ্যা, বহুপদী, স্থিতিবিদ্যা। জটিল সংখ্যা, বহুপদী, স্থিতিবিদ্যা। বহুপদী অলরেডি শেষ, আর স্থিতিবিদ্যা একটা টোটাল ক্লাস দেওয়া আছে, যেটা একদম কমপ্লিট ক্লাস দেওয়া আছে। তাহলে এই দুইটা অলরেডি ডান। আজকে জটিল সংখ্যা পড়াইলে ম্যাথের সিলেবাস ডান। ম্যাথের সিলেবাস কি বলতো, ডান হয়ে যাবে। তাহলে ফিজিক্সের যে 3টা চ্যাপ্টার আছে, চলতরিৎ, তাপগতিবিদ্যা এবং স্থির তড়িৎ, এটা পড়াইলে আমরা রিভিশন এক্সাম 1 নিয়ে নিব 3 থেকে 4 তারিখের মধ্যে। তাহলে এক্সামও দিবা, ক্লাসও করবা, দুইটাই চলমান থাকবে। আমরা একটু স্লোলি আগাবো যেহেতু আমাদের ডেট দেরি আছে, ঠিক আছে। অনুরোধ করব, দয়া করে বড় ভাই হিসেবে অনুরোধ করতেছি, ফ্রেন্ড সার্কেলের যারা আসে ওদেরকে বলো ক্লাসগুলা করতে। ক্লাস না করলে কিন্তু ক্লাস নিব না, আবারও বলতেছি। আর আমাদের হচ্ছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে দেখো, তোমরা অনেকে ভাবতে পারো ফিজিক্স সেন্টার্স খুবই পুরাতন কোনো, মানে নতুন কোনো প্রতিষ্ঠান অনলাইনে, এরকম না। 5 বছর হয়ে গেছে। অনেক প্রতিষ্ঠান, মানে ফিজিক্স সেন্টার্স একদম শুরু থেকে, করোনার শুরু থেকে শুরু হয়েছে, করোনাকালীনের সময়ের শুরু থেকে শুরু হয়েছে। তো একদম অনলাইন বেসড প্ল্যাটফর্মগুলো শুরুই হয়েছে করোনা থেকে। তো আমাদের প্ল্যাটফর্মটা ওই রকম শুরু থেকে, এবং 5 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 31 তারিখ আজকে যে 12টার পরে হবে। এনিওয়ে, আমরা জটিল সংখ্যার ক্লাসটা নিব, 1 ঘন্টা ক্লাস নিব। শেষ পর্যন্ত করবা কে বলো? আমি 1 ঘন্টায় যদি তোমারে মন জয় করে ক্লাস নিতে না পারি, আমারে বলবা ফিজিক্স সেন্টার্স আর ক্লাস করার দরকার নেই। এবং কোনো প্রকার বিজ্ঞাপন পাবা না, কোনো প্রকার এক্সট্রা কথাবার্তা পাবা না, কোনো প্রকার মানে অন্য কোনো কিছু শিখবা না। শুধু শিখবা জটিল সংখ্যার বিষয়গুলো খুব ক্লিয়ারলি, একদম আগেও যেইভাবে শিখছো, একটা পেইড ব্যাচে যেইভাবে শিখছো আমি ওইভাবে তোমাকে শিখাবো। চ্যালেঞ্জ দিয়ে দিব আমার মতো করে, মানে এরকম সহজ করে জটিল সংখ্যা তোমাকে শিখাই দিব আমি ইনশাল্লাহ। তুমি আমাকে একটু এনসিউরিটি দিয়ে যাও, ইনশাল্লাহ থাকবো। আর জটিল সংখ্যা বিষয়টা হইতেছে কি, এটা রিভিশন ক্লাস। এখানে বেসিক ধরে ধরে অত পড়ানোর সময় নাই, তারপরেও যতটুকু বেসিক তোমাকে দেওয়া যায় আমি দিব। আবারও বলতেছি, রিভিশন ক্লাস দিয়ে কখনো একটা টিচারের বেসিক ক্লাস জাজ করবে না। আমার বেসিক ক্লাস কিন্তু এটা না, আমি রিভিশন নিব, তোমাকে মনে করাবো যে হ্যাঁ এই টপিকটা এইভাবে সলভ করতে হয়, এইটা মনে হয় এইভাবে সলভ করতে হয়। এই প্রসেসগুলো জাস্ট তোমাকে রিমাইন্ড করে দিব। 24-এর অনেকে মনে করতে পারো ভাই আপনি এগুলা কি পড়াইতেছেন, মাথায় ঢুকতেছে না। মাথায় ঢুকবে, কিছু কিছু বেসিক ঢুকবে। ফ্যাক্ট হচ্ছে, শুরু করি আল্লাহর নামে, বিসমিল্লাহ। দেখো এখানে একটা ফ্যাক্ট হইতেছে যে মাত্র 500 জন এখনো আসো নাই। তোমরা একটু শেয়ার মেনশন, একটু ইনভাইট করে দিও। হ্যাঁ, একটু শেয়ার মেনশন, একটু ইনভাইট করে দিও যদি 500 জন পোলাপান অন্তত পক্ষে আসে। দেখো x² - 1, এই জিনিসটা থেকে আমি একটা জিনিস দেখি যে x² এর মান একটা ধনাত্মক সংখ্যা। কোন সংখ্যার বর্গ, কোনো কিছুর বর্গ পজিটিভ হবে, এটাই স্বাভাবিক। বাট এইরকম সিচুয়েশন যদি দাঁড়ায় যায় যে কোনো একটা সংখ্যার বর্গ ঋণাত্মক আসতেছে, কোনো একটা সংখ্যা বর্গ ঋণাত্মক, তাহলে x এর ভ্যালু কিরকম আসতেছে, √(-1). এই যে একটা সিচুয়েশন দাঁড়াইতেছে রুটের ভিতরে একটা ঋণাত্মক সংখ্যা, এই ধরনের সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য, এই ধরনের সিচুয়েশন মিনিমাইজ করার জন্য, এই ধরনের সিচুয়েশনটাকে একটা গাণিতিক রূপ দেওয়ার জন্য
অয়েলার নামের একজন বিজ্ঞানী ইমাজিনারি সংখ্যা প্রবর্তন করছে। যেমন ধরো এই যে এই ধরনের সমীকরণ তুমি কিন্তু ইজিলি সলভ করতে পারো ভাই। কিভাবে? বা এক্স স্কোয়ার, এখানে আমি বলবো যে ভাই 3 আছে, তাইলে এখানে আমি হচ্ছে কি করতে পারি, দুইটা, যেমন হচ্ছে -3x প্লাস হচ্ছে কত বলতো, -3x প্লাস x -3। ঠিক আছে, দেখো এখানে আমি যদি মিডল টার্ম নেই x -3 প্লাস 1 নেই, তাহলে আবার x -3, তো দুইটা ভ্যালু আমার আসতেছে, x এর একটা ভ্যালু 3, একটা ভ্যালু -1, এরকম একটা ভ্যালু কিন্তু আমাদের আলটিমেটলি আসতেছে। বাট এই জিনিসটা কিন্তু মিডল টার্ম সম্ভব না, এটা তুমি মিডল টার্ম করতে পারো না। তাহলে এই ধরনের সংখ্যা আমরা কিভাবে করি, এই যে -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই কত 2a। ঠিক আছে, এই যে এই ধরনের সমীকরণ যে আমরা ইউজ করি আমরা কোন কোন ক্ষেত্রে, স্পেসিফিক কিছু ক্ষেত্রে, বাট এই সমীকরণ দিয়ে কিন্তু সব অঙ্কই মিলে যখন এই যে মিডল টার্ম করতে পারতেছি না। তাইলে আলটিমেটলি দেখো খেয়াল করো যে একটা সংখ্যার বর্গ সংখ্যা কিন্তু ঋণাত্মক হয়ে যাইতেছে। তাইলে একটা সংখ্যার রুটের ভিতরে যখন নেগেটিভ নাম্বার আসতেছে, এই ধরনের সংখ্যাকে রূপ দিছে কি বলতো, ইমাজিনারি নাম্বার। এত কিছু তোমার আলটিমেটলি এখন জানার দরকার নাই। এখন তুমি জানো যে ইমাজিনারি নাম্বার আই এর ভ্যালু হইতেছে √1, এইটুকু জানো। খেয়াল করো আই এর ভ্যালু √1, এইটুকু তোমার ক্লিয়ার কিনা? তাহলে ইমাজিনারি নাম্বার থেকে আসছে আই থেকে √1 হইতেছে আই এর একটা ভ্যালু। তাহলে আই কে বর্গ করলে হবে আই স্কোয়ারের ভ্যালু হবে কত বলো তো, রুট চলে যাবে বর্গ করলে -1। আই কিউবের মান কত হবে -i, আর i⁴ এর মান কত 1। এই চারটা জিনিস তোমরা সবাই পারো কিনা বলো তো, এই চারটা জিনিস সবাই তোমরা মোটামুটি পারো কিনা, এই চারটা জিনিস সবাই মোটামুটি পারো কিনা? যে আই এর ভ্যালু √1, আই স্কোয়ারের ভ্যালু -1, আই কিউবের ভ্যালু -i। ভাই আই কিউবের ভ্যালু -i কেমনে হইলো, এটা যদি বুঝাইতে চাই তাহলে আই কিউবের ভ্যালু হবে দেখো আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ারের মান কত -1, আর আই এখানে থাকলো, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে -i। ঠিক আছে, আর i⁴ দেখো দুইটা আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, তাহলে -1 ইন্টু -1, তাহলে কি হবে 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই চারটা ভ্যালু দিয়ে আমরা টোটাল ইমাজিনারি নাম্বারটা শেষ করব, মানে টোটাল ইমাজিনারি নাম্বারের যতগুলা প্রবলেম আছে। 1 নাম্বার প্রবলেম দেখো i⁴n মানে হইতেছে প্লাস এবং মাইনাস, যে কোনোটাই হইতে পারে, প্লাস কিংবা মাইনাস যা ইচ্ছা হইতে পারে, 4 এর গুণিতক। ঠিক আছে, 4 এর গুণিতক, যেমন ধরো 8, 16, 32, 24, 36, 60, 4 দিয়ে মানে নিঃশেষে বিভাজ্য হয়, এইরকম কোনো পাওয়ার যদি আয়ের উপরে থাকে তাহলে ওইটার ভ্যালু হবে 1। ভাই একটা বুঝাই দেন, যেমন ধরো i⁴100, এই 100কে আমি 4 দিয়ে ভাগ করে দিতে পারি, 4 25 100, অ্যান্সার হবে 1। ভাই i⁻100 যদি দেই তাও অ্যান্সার হবে 1। বলছি প্লাস এবং -4n, 4 এর গুণিতক প্লাস হোক কিংবা মাইনাস হোক, আয়ের পাওয়ার যদি এটা হয় তাহলে অ্যান্সার হয়ে যাবে 1। ঠিক আছে, এখন দেখো 4n এর চাইতে যদি 1 বেশি হয় তখন হবে i। 4n এর চাইতে যদি 1 বেশি হয়, ভাই আমি আয়ের পাওয়ার কত দিলাম, 101 দিলাম। দেখো 100 পর্যন্ত ভাগ যাইতেছে, 1 অবশিষ্ট থাকতেছে, তাহলে এটার অ্যান্সার হবে 1 মানে কত, i। 1 মানে 4n এর পরে যদি ভাগ করার পরে যদি 1 থাকে, যেমন ধরো তোমাকে বললো i⁹ ধরো 8 পর্যন্ত ভাগ যাইতেছে, 8 এর পরে কত থাকতেছে, 1 থাকতেছে, 9 মানে 8 এর পরে 1, তাহলে এটার অ্যান্সার হবে i। ঠিক আছে, এই 4n এর গুণিতকের পরে যদি 1 অবশিষ্ট থাকে তাহলে অ্যান্সার হবে কত, i। আর যদি 2 অবশিষ্ট থাকে অ্যান্সার হবে -1, 3 অবশিষ্ট থাকে অ্যান্সার হবে ওই যে -i, ওই যে নরমাল নিয়ম, 3 থাকলে -i, তারপরে হইতেছে যদি 2 হয় তাহলে -1, আর 1 হইলে আমাদের কত, i। এই চারটা জিনিস যদি তোমাদের বুঝে থাকো তাহলে আমাকে বলো তো 37, 53, 48, 61, এই চারটা অ্যান্সার তোমরা এক কমেন্টে দিবা, এক কমেন্টে কমা 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 এইভাবে দাও। 37 এর অ্যান্সার কত হবে, 53 এর অ্যান্সার কত, 48 এর অ্যান্সার কত, 61 এর অ্যান্সার কত। ভাই 4 12 36, সরি 4 9 36, 36 এর পরে 1 থাকতেছে, 1 থাকলে আমরা জানি আই হবে ভাই 53। ঠিক আছে, আমরা জানি যে কত বলতো, 4 12 48, 48 এর পরে আমরা হচ্ছে 52, 52 এর পরে 1 থাকে 53। ঠিক আছে, 4 13 52, তাহলে এইখানেও আমাদের কত হবে বলো, আই হবে, এইখানেও কত হবে, আই হবে। 48, 4 12 48, এই যে দেখো 48 কে আমার নিঃশেষে বিভাজ্য হয়ে যেতেছে, 4n হয়ে যেতেছে, তাহলে অ্যান্সার হবে 1। i 1, 61, ভাই 61 কে আমি যদি ভাগ করি তাহলে কত হবে বলো, 4 15 60, 60 এর পরে 1 থাকতেছে, তাহলে অ্যান্সার হবে i 1i। এটা যাদের অ্যান্সার হয়েছে তাদের অ্যান্সার ঠিক আছে, i 1i। ভেরি গুড, এই যে পোলাপান পারতেছে। এবং একটু আশা করছিলাম যে অন্তত পক্ষে 500 জন ক্লাস করবে, এনিওয়ে 500 জন পোলাপান ক্লাস করবে, এটা অন্তত পক্ষে তোমাদের থেকে আশা করছিলাম। তোমাদের রেসপন্স আলটিমেটলি যদি এরকম লেভেলের হয় তাহলে আমরা কিন্তু ফ্রি ক্লাসগুলা
স্পন্টিনিউয়াসলি নেওয়ার মতো স্পিড পায় না। দেখবা কোনো প্ল্যাটফর্মেই 22-23কে এখন আর সাপোর্ট দিচ্ছে না, ইভেন এইভাবে ফ্রি ক্লাস কেউই দিচ্ছে না, তুমি দেখাইতে পারবা না 22-23-এর জন্য এইভাবে কন্টিনিউয়াস ফ্রি ক্লাস, এরকম ডেডিকেটেড ফ্রি ক্লাস দিতে পারে, দেখবা যে 10 মিনিটের মধ্যে 5 মিনিট বিজ্ঞাপন দিবে। তো তোমরা আসলে আমি জানি না কেন এটা করো। ওকে, এনিওয়ে দেখো এখন যদি এরকম বড় সংখ্যা হয় 999, 2024 জাতীয় কবিতা আসছে, 2023, এই যে বড় বড় সংখ্যা থাকলে লাস্ট 2 ডিজিট নিবা, এরকম সংখ্যা থাকলে লাস্ট 2 ডিজিট। আয়ের ক্ষেত্রে এটা, ওমেগার ক্ষেত্রে আবার উল্টা, ওমেগার ক্ষেত্রে সবগুলা যোগ করতে হয়, 999 যোগ করতে হবে, বাট আয়ের ক্ষেত্রে লাস্ট 2 ডিজিট, লাস্টের 2 ডিজিট, লাস্টে পড়াই ফিরতে হবে, দিন শেষে পড়াই ফিরতে হবে, নাইলে আলটিমেটলি লাভ নাই, এক্সাম হবে আজকে হোক কালকে হোক। 999, তাহলে দেখো 96 পর্যন্ত যায়, 96, তাহলে 4n+3 হয় না, 4n+3 হয় না, দেখো তো 96 পর্যন্ত যায়, তাহলে অ্যান্সার কত হবে? -i হবে, -i হবে। 999 এর অ্যান্সার লাস্ট 2 ডিজিট, চিন্তা করো 99। দেখো আমরা যদি বলি 4 24 96, 96 এর পরে আর 3 থাকে, তাহলে অবশিষ্ট যদি 3 থাকে, যে 3 থাকে, তাহলে অ্যান্সার কত হবে? -i, এই যে -i। 24, তাহলে 24 4 6 24, অ্যান্সার কত হবে? 1। 4 এর গুণিতক হইলেই অ্যান্সার হবে 1, অ্যান্সার হবে 1, ঠিক আছে? 4 এর গুণিতক হইলেই অ্যান্সার হবে 1, অ্যান্সার হবে কত বলো তো? 1, অ্যান্সার হবে কতগুলো? 1। এরপরে দেখো 2023, তাহলে শুধু 23 কে তুমি যদি চিন্তা করো 4 5 20, 20 এর পরে আর 3 থাকে, 3 থাকলে অ্যান্সার কত? -i, 3 থাকলে অ্যান্সার কত? -i। তাহলে আমাকে একটা কাইন্ডলি অ্যান্সার তোমরা দিবা, অ্যান্সার দিবা, ধরো 1,25,072 অথবা 75, এইটার অ্যান্সার কত হবে? আমরা কত বলছি? 12,575, 12,575 আয়ের পাওয়ার, এটার অ্যান্সার তোমরা একটু দাও, ট্রাই করো। এই যে 500 পার হয়েছে, ভেরি গুড, ভেরি গুড। তোরা বলে 500 পার করস না, এই যে 500 পার হয়ে গেছে। বাট আলটিমেটলি সুমন ভাই গরিবের রবিনহুড এগুলা বলে লাভ নাই। আলটিমেটলি আমি মানে আল্লাহ তাআলা জানে, আমি রিজিকের মালিক আমার আল্লাহ, আমি তোমাদেরকে সৎ নিজের ভাই মনে করি। আল্লাহর কসম করে, আল্লাহর শপথ করে কোনো মানুষ মিথ্যা কথা বলতে পারে না, এবং আমি এটা খুব অনেস্টলি ফিল করি যে তোমরা আমার ভাই বোন, ঠিক আছে? এবং আমার নিজেরও কোনো বোন নাই, তোমরা এটা জানো যে আমার নিজের কোনো বোন নাই। আমি তোমাদেরকে এইরকমই মনে করি যে আমার বোন, আমার ভাই, আমার আপন ছোট ভাই, আমার আপন ছোট বোন, ঠিক আছে? তো ওই জায়গাটা আমি ফিল করি। আর এইটা তোমরা ফিল করতে পারো না, হয়তো বা পারো না যে আমাকে নিজের ভাইয়ের মতো দেখতে, কমেন্ট বক্সে এসে গালি দিয়ে যাও, কমেন্ট বক্সে এসে নেগেটিভিটি ছড়ায় যাও। এনিওয়ে তোমরা এটা করতে পারো, এটা রাইট আছে। তো দেখো এই লাস্টের 75টাকে তোমরা শুধু হচ্ছে কি করবা বলো তো? 75টাকে, তাহলে দেখো আমরা যদি বলি যে 75কে যদি ভাগ করো, ঠিক আছে? তো আমরা দেখো 60 64 68 72, 72 এর পরে 75, 75 এর মান কত হয় বলো তো? দেখো 68 4 18, ঠিক আছে? 4 18, 4 8 32, তাহলে 72 এর পরে কত হয়? 3 থাকে না? 3 থাকলে তোমরা অ্যান্সার দিবা -i, 3 থাকলে অ্যান্সার দিবা -i, ঠিক আছে? 4n+3, 3 হইলে -i অ্যান্সার দিবা। ওকে, এখন দেখো তাহলে এই ধরনের নরমাল যে কোনো ঘাত পারবা না, এরকম অনেক বড় সংখ্যাও থাকতে পারে, লাস্টের 2 ডিজিট নিবা। আর ছোট সংখ্যা থাকলে কি করবা? 4n+1, 4n+2, 4n+3, আর 4n এর গুণিতক প্লাস কিংবা মাইনাস হইলেই অ্যান্সার 1। এই যে দেখো জাহাঙ্গীরনগর আইটি অনুষদে আসছে 4n প্লাস বা মাইনাস হইলেই অ্যান্সার 1। ভাই -500 আছে, আরে বেটা 500 এর 4 দিয়ে ভাগ করলে 125, 125 দিয়ে 500 কে ভাগ করা যায় 5, এটা i টু দি পাওয়ার প্লাস মাইনাস -4n হয়ে গেছে। তাহলে অ্যান্সার কত হবে? 1 হবে, নিশ্চিন্তে 1 হবে, নিশ্চিন্তে 1 হবে। ভাই কেমনে একটু দেখায় দেন। ধরো উপরে 1, i টু দি পাওয়ার -500 মানে নিচে i এর পাওয়ার 500 হয়ে যাবে। তো i এর পাওয়ার 500 প্লাস 500 মানে 1, উপরে 1, তাহলে 1 1 কাইটা দিলে অ্যান্সার কত? 1 হবে। এটা হচ্ছে আমাদের মোটামুটি রুলস, ঠিক আছে? মোটামুটি রুলস। এখন দেখো i এর পাওয়ার যদি -1 হয় তখন কি করবা? একটু ছিরিবিরি হচ্ছে, একটু বোঝার চেষ্টা করো, ছিরিবিরি হচ্ছে। দেখো i এর পাওয়ার যদি -1 হয়, খেয়াল করো 1/i, তাহলে এই 1 কে আমি লিখতে পারি i টু দি পাওয়ার 4, 1 কে লিখতে পারি i টু দি পাওয়ার 4, আর নিচে লিখতে পারি i। তাহলে i দিয়ে i টু দি পাওয়ার 4 কে কাটলে i কিউবের মান মানে -i। এই যে দেখো, তাহলে i ইনভার্স 1 এর একটা ভ্যালু পাইলাম -i। এই জিনিসটা খুবই কাজে লাগবে, স্টার দাও, এই যে এখানে স্টার দাও। i ইনভার্স 1 এর মান হচ্ছে -i, এই জিনিসটা কাজে লাগবে, প্রচুর কাজে লাগবে। i ইনভার্স 1 এর মান হচ্ছে -i, ইনভার্স 1 এর মান হচ্ছে -i। ভাই i টু দি পাওয়ার -49 এর মান কত বলো? i টু দি পাওয়ার -49, এটার মান কত? এটার মান কত?
আই টু দি পাওয়ার মাইনাস 49 এর মান কত? দেখো আই টু দি পাওয়ার মাইনাস 49 কে লিখলে 1/i টু দি পাওয়ার 49, ঠিক আছে, 1/i টু দি পাওয়ার 49। তাহলে এটাকে লিখতে পারো উপরে আই টু দি পাওয়ার 4 আর আই টু দি পাওয়ার 49 মানে আই, আবার এটার অ্যান্সার হবে মাইনাস আই। তাহলে আই টু দি পাওয়ার মাইনাস 49 কে কিভাবে ভাঙাইছি? 1/i টু দি পাওয়ার 49, মাইনাস থাকলে পাওয়ারে ওইটা 1 বাই কোনো কিছু হয়ে যায়, ঠিক আছে। এখন 1 মানে আই টু দি পাওয়ার 4 দিতে পারি, আমি আই টু দি পাওয়ার 4 দিতে পারি। তাহলে দেখো আই দিয়ে যদি এখন কাইটা দাও তাহলে আই কিউব থাকে, আই কিউবের মান কত বলো তো? আই, আই শেষ। এখন আই ইনভার্স 3 এইটার ভ্যালুর অ্যান্সার দাও তো। আই ইনভার্স 3 তোমরা নিজেরা করো, আই ইনভার্স 3 নিজেরা করো, আই ইনভার্স 3 নিজেরা করো, আমি করে দেব না। আই ইনভার্স 3 এর অ্যান্সার কত? 511 জন ক্লাস করতেছো, ভেরি গুড। এটা ইউটিউবে দিলে আরো অনেক কোলাপান করতো, ইউটিউবটা দিতে পারতেছি না। আর আমাদের ক্লাসগুলো আলটিমেটলি ওয়েবসাইট সহ হবে, হ্যাঁ, ফ্রি ক্লাসগুলো তোমরা ফেসবুক আইডি ছাড়াও করতে পারবে। ফ্রি ক্লাসও আমরা ফেসবুক, ওয়েবসাইট, ইউটিউব এবং হচ্ছে টেলিগ্রাম, এই 4টা জায়গায় লাইভ করব। আমরা সবকিছু সেটআপ করে নিচ্ছি এবং স্মার্ট বোর্ড আসতেছে, একটা মানে অ্যানাউন্সমেন্ট ওয়ান কাইন্ড অফ দিয়ে দিলাম। 24-25 সেশনে সুমন ভাইকে স্মার্ট বোর্ডে তোমরা দেখতে পাবা হয়তোবা ইনশাআল্লাহ, এবং খুব ভালো লেভেলের সেটআপেই পাবা। তবে খাতার সেটআপটা বাদ দিব না, খাতার সেটআপও থাকবে, স্মার্ট বোর্ডের সেটআপও থাকবে। স্মার্ট বোর্ডে আমি সলিউশন ক্লাস নিব, সলভ ক্লাস নিব, এটা 100% শিওর থাকো। স্মার্ট বোর্ডে আমি আসতেছি ইনশাআল্লাহ, এবং খাতাতেও থাকবে, দুইটা সেটআপই আমার হচ্ছে থাকবে। এবং মোটামুটি 24-25 সেশনে আমি একটা বই রেডি করছি, বইটা প্রায় রেডি, আমি একটু পরে পোস্ট দিব ক্লাস শেষে। দেখো তাহলে আই টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে আই টু 1/i, আই টু দি পাওয়ার 4/i কিউব। তাহলে অ্যান্সার হইতেছে কত বলো তো? আই। যাদের অ্যান্সার আই হইছে তাদেরটা ঠিক আছে, ঠিক আছে। তোমরা এই পর্যন্ত বলতেছো ভাই আই আই আই, তাহলে বাকিটুকু আবার বলে দিও না, হ্যাঁ, যে আই লাভ ইউ, ঠিক আছে। বড় ভাই হিসেবে মানে উপদেশ যে এই শুধু আই পর্যন্তই সীমাবদ্ধ থাকুক, বাকিটুকু বলতে যায় না, তাইলে ঝামেলা হবে। বাকিটুকু বলতে যায় না, বাকিটুকু বলতে যায় না। না, ফ্রি খাতাও ভালো, ওই স্মার্ট বোর্ড, দুই ক্ষেত্রে দুইটা ভালো, দুইটাই ভালো করেই পড়াবো আমি। আমার কথা হচ্ছে আমার কন্টেন্ট দিয়ে আমার কথা হবে, আমার স্মার্ট বোর্ড খাতা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। আর ফেসটা যখন দেখবা সুমন ভাই ক্লাস নিচ্ছে, একটা আলাদা গুরুত্ব থাকবে কথার। তো দুইটা জিনিসই মনে করে স্মার্ট বোর্ডও সেট আপ করতেছি, খাতাও পড়াবো, স্মার্ট বোর্ডও থাকবে, দুইটাই থাকবে, কোনো সমস্যা নাই। এইটুকু বলা যাবে না আই পর্যন্ত, এই যে সবাই আই 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 করতেছো, আই পর্যন্তই থাকো, হ্যাঁ। এখন দেখো আরেকটা জিনিস হইতেছে, ধরো আই এর মান কত? আই ভাই আই স্কোয়ারের মান কত? -1, ভাই আই কিউবের মান কত? -i, আই টু দি পাওয়ার 4 এর মান কত? ভাই 1। দেখো তো আই -1 -i আই, দেখো তো সবগুলা কাটাকাটি করলে 0 হয় কিনা? পরপর 4টা গুণিতক, ঠিক আছে, 143। আবার দেখছো কি পরিমাণ পণ্ডিত হইলে এরা কয় 143, আই লাভ ইউ রে বলে 143, দেখছো একটা ওয়ার্ড, 4টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড, 143 বানাই ফেলছে, ঠিকই আছে, অকাল পক্ষ। ওকে, তাহলে আই -1 -i +1, আই মাইনাস মানে আই -1 -i +1, এইটা হইতেছে আমাদের কি বলতো? এটা হইতেছে আমাদের 0। তাহলে পরপর 4টা ক্রমিক, দেখো 1 2 3 4 পাওয়ার 1 2 3 4 এরকম 4টা ক্রমিক থাকলে অ্যান্সার 0। এই যে 13 14 15 16 অ্যান্সার 0, ঠিক আছে। অ্যান্সার কত হবে? 0। ভাই আয়ের পাওয়ার 24, ধরো 25 থেকেই শুরু করলাম, যেইখান থেকেই শুরু হোক না কেন, ধরো 26, আয়ের পাওয়ার 27, আয়ের পাওয়ার 28, এরকম পরপর 4টা ক্রমিক থাকলে অ্যান্সার 0, নিঃসন্দেহে 0, কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই, এটার অ্যান্সার হবে 0। পরপর 4টা ক্রমিক হইলে অ্যান্সার 0, পরপর 4টা ক্রমিক, পরপর 4টা ক্রমিকের যোগফল 0, পরপর 4টা ক্রমিক, পরপর 4টি ক্রমিক, এইটা হইলে পরপর 4টি ক্রমিক হইলে যোগফল 0, যোগফল 0, পরপর 4টা ক্রমিক হলে যোগফল 0, যোগফল 0, যোগফল। আমি খুবই ইন্টারেস্টিং কিছু পড়াবো, আজকে ক্লাসটা শেষ পর্যন্ত করো। তুমি দেখো জটিল সংখ্যা আগেও শিখছো, এখনো শিখবা, আর রিভিশনটা দিয়ে যাও। দেখো এখন ব্যাপার হইতেছে যে এতক্ষণ পরে আসলাম অন্যভাবে, এতক্ষণ পরে আসলাম একটা সিঙ্গেল ডিজিট, একটা ডিজিট, যেমন আয়ের পাওয়ার শুধু 37, শুধু 53, শুধু 48, শুধু 61 বা শুধু এটা একটা সিঙ্গেল ডিজিট পরে আসছি। বাট এখন আমরা যখন পড়তে যাব ধারা, এবং এটা তোমরা জানো জিএসটি তে আসছে, এইবার আসছে, মানে খুবই রিসেন্ট ইয়ারে এইবার জিএসটি তে এই প্রশ্নটা আসছে যে ধারাতে যদি হয়, ধারা ইম্পর্টেন্ট, ধারা খুব ভালো করে পড়তে হবে, না বুঝলে কিন্তু পারবে না, মনোযোগ দাও। দেখো দেখো তাহলে হচ্ছে এই যে আই স্কোয়ার আই কিউব এইভাবে ডট ডট আই টু দি পাওয়ার 4n পর্যন্ত যদি হয়, 4n এর গুণিতক পর্যন্ত যদি হয়, সবগুলার যোগফল, আই থেকে শুরু হওয়া একটা ধারা লাস্টে যায় 4n এর গুণিতক দিয়ে শেষ হয়েছে, 4 এর গুণিতক দিয়ে শেষ হয়েছে, ধরো 24 হইতে পারে, 32 হইতে পারে, 64 হইতে পারে, মানে 4 এর যে কোনো গুণিতক দিয়ে শেষ হয়েছে, বাট শুরু হয়েছে আই দিয়ে, তাহলে এই ধারাটার যোগফল হবে 0,
ঠিক আছে, আই দিয়ে শুরু হয়েছে একটা ধারা, পরপর ক্রমিক ভাবে যাইতেছে আই টু দি পাওয়ার 4n + 1। এই ধারার অ্যান্সার হবে কত? আই। এটার অ্যান্সার হবে কত? আই। আমি নরমালি দেখছি আই টু দি পাওয়ার 4n এর মানও আই, এটাও 4n + 1 এর মানও আই। এটাও আমরা দেখছি একটা সিঙ্গেল ডিজিটের ক্ষেত্রেও এটা সেম, আবার একটা ধারার ক্ষেত্রেও এই মানটা সেম। বাট পরে যখন আসবা দেখো আই স্কোয়ার থেকে শুরু হয়েছে আই টু দি পাওয়ার 4n + 2 দিয়ে শেষ হয়েছে, আই টু দি পাওয়ার 4n + 2 দিয়ে শেষ হয়েছে। খেয়াল করো, উল্টাপাল্টা কমেন্ট করো না ভাই, গজব পড়বে। দেখো 4n + 2 দিয়ে শেষ হয়েছে, ভাই আপনি এইটার অ্যান্সার আই টু দি পাওয়ার i-1 কেমনে আনলেন? এর তো দুইটা ডিজিট হয়ে গেল, 1 2 2 ডিজিট। দেখাই বুঝাইতেছি, দেখো এই মনোযোগ দাও। ধরো একটা ধারা শুরু হয়েছে আই দিয়ে, আই তারপরে হইতেছে আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট ডট ডট, আমি ধরো তোমাকে বললাম প্লাস আই টু দি পাওয়ার কত বলো তো? 26। দেখো তো 26টাকে তুমি এইভাবে বলতে পারো না আই টু দি পাওয়ার 4n + 2, এটা বলতে পারো না। দেখো তো 4 এর 4 6 24, 24 এর পরে আরো 2, তার মানে 4n + 2। এটা কিন্তু ধারার ক্ষেত্রে। আচ্ছা নরমালি আমাকে অ্যান্সার দাও ভাই, আই টু দি পাওয়ার 26 এর অ্যান্সার কত হবে? এটা নরমাল অ্যান্সার দাও। তোমরা অঙ্ক করতে হবে, আমার সাথে কোঅপারেট করতে হবে, নাইলে ক্লাস বুঝবা না, নাইলে বুঝবা না। ভাই আই টু দি পাওয়ার 26 এর অ্যান্সার কত হবে? বলো। একটা ডিজিট বলছি 26, তাহলে 24 + 2 ভাই অ্যান্সার হবে -1, 100%। আপনি এখানে কোনো ভুল পাবেন না। আই টু দি পাওয়ার 26 এর অ্যান্সার -1 হবে, আপনি এটা মানে ভুল করতে পারবেন না। তাহলে আপনি এটার অ্যান্সার কিভাবে 1 - i দিলেন, ঠিক আছে, বা i-1 দিলেন, কিভাবে i-1 এটার অ্যান্সার আপনি দিলেন? তাহলে তো আপনি ভুল করলেন না, আমি ভুল করি নাই। কারণ যখন তুমি ধারাতে যাবা, খেয়াল করো, আই স্কোয়ার থেকে শুরু করে আই কিউব থেকে শুরু করে ডট ডট আই টু দি পাওয়ার 24 এর পরে আয়ের পদটা আসবে 25 এর পরে আয়ের পদ আসবে 26। তাহলে 26 এর আগে কিন্তু 25 পদটা আছে। ধারার ক্ষেত্রে কিন্তু এটা তুমি বাদ দিতে পারবে না, তাহলে 25 কে বাদ দিয়ে তুমি 26 চিন্তা করতে পারবে না। 24 পর্যন্ত 0, 4n পর্যন্ত 0, এটা আমরা জানি যে আই থেকে শুরু হয় একটা ধারা, 4n এর গুণিতক পর্যন্ত যতগুলাই হোক 0, ঠিক আছে। তাহলে 25 এর মান কত ভাই? আই। 26 এর মান কত? -1। এই যে দেখো দুইটা পদ, এই জন্য i-1 হয়েছে। এখন বুঝছো যে ধারার ক্ষেত্রে 4n + 2 থাকা মানে, ধারার ক্ষেত্রে 4n + 2 থাকা মানে একটা, এটা কিন্তু 4n + 2, এটা কিন্তু 4n + 2 একটা সিঙ্গেল ডিজিটের ক্ষেত্রে। বাট ধারার ক্ষেত্রে হইলে দুইটা পদ আসবে, i-1 হবে, ঠিক আছে। এখন কিন্তু বুঝতে পারছো, আশা করি। এখন ধরো আমি তুমি 27 পর্যন্ত দিলাম, ধরো চিন্তা করো আই প্লাস আই স্কোয়ার, ধারাটা বুঝো কারণ এটা কি এইবার আসছে, আই কিউব প্লাস ডট 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 প্লাস আই টু দি পাওয়ার 27। ধরো 27 পর্যন্ত দিলাম, তুমি ভাই নর্মালি বলবা ভাই আই টু দি পাওয়ার 27, ভাই এটার মান কত? আই টু দি পাওয়ার 27, ভাই এটার মান কত? আই টু দি পাওয়ার 27 এর মান ভাই আমাদের হচ্ছে আলটিমেটলি আমরা জানি যে ভাই আই কিউব মাইনাস আই ভাই 4n + 3, 24 এর পরে 3 আছে, 4n + 3 হইলে ভাই -i হয়, এটা ঠিক আছে। বাট যখন তুমি 27 নিবা, তাহলে 24 এর পরে 25 আসবে, 26 আসবে, 27 আসবে, তিনটা পদ, তাহলে 25 এর মান কত? আই। 26 এর মান কত? -1, 27 এর মান কত? -i। এই -i কাটো, তাহলে অ্যান্সার হবে -1। এখন অ্যান্সার হবে -1। এখন বুঝছো? তাইলে এই যে দেখো ধারার ক্ষেত্রে যদি এরকম ডট 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 প্লাস, ধারার ক্ষেত্রে 4n + 3 থাকে, 4n + 3 নর্মাল ডিজিটে যদি থাকে, যদি আই টু দি পাওয়ার 4n + 3 নর্মাল ডিজিটে হয়, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার -i। বাট যদি ধারার ক্ষেত্রে হয়, তাহলে এটার অ্যান্সার হবে -1, ক্লিয়ার? এখন বলো কথা ক্লিয়ার কিনা, এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলো যে ডান কিনা। এমএসএইচ এর অনেক পোলাপান ক্লাস করতেছো, ক্যাম্পাস ব্যাচের অনেক পোলাপান ক্লাস করতেছো, এবং ফ্রি অনেক পোলাপান ক্লাস করতেছো, প্রত্যাবর্তনের পোলাপান ক্লাস করতেছো। সরি ভাই, তোমরা প্রত্যাবর্তন 2 এ যারা আছো তাদের জন্য খুবই কষ্ট লাগে। ওরা আমার সাথে গত সেপ্টেম্বরে শুরু করছিল, এই সেপ্টেম্বর আবার 1 বছর পূর্ণ হইলো, 1 বছর প্রত্যাবর্তন 2 ব্যাচের সাথে আমার 1 বছর পূর্ণ হইলো। 12 মাস ধরে ওদের সাথে আমার যাত্রা চলতেছে, 1 বছর। টাকা কিন্তু একবারই দিছে, বাট 1 বছর ধরে আমি ওদের সাথে কানেক্টেড আছি। ওদের জন্য আমার সবচেয়ে খারাপ লাগে, কারণ অনেক লম্বা সময়, মহব্বতটা অনেক বেশি হয়ে গেছে। এই যারা প্রথম ব্যাচে ভর্তি হয় এদের সাথে এরকম লম্বা একটা সময় পার হয়। এইটুকু বুঝছো না? এটা বুঝছো না? এটা কোন ক্লাস স্যার? এটা অ্যাডমিশন টেস্টের ক্লাস। যে কোনো ব্যাচ করতে পারবে, 22 ব্যাচ, 23 ব্যাচ, 24 ব্যাচ, এটা অল ইউনিভার্সিটি কভার করে পড়াইতেছি আমি। এরকম না শুধু কৃষির জন্য কভার হইতেছে, সবকিছুই রিভিশন হয়ে যাইতেছে। তুমি সেকেন্ড টাইমের জন্য হবে এই ক্লাসটা, তোমার আলটিমেটলি কৃষির জন্য হবে এই ক্লাসটা, ভার্সিটির জন্য হবে, অল কভার। হ্যাঁ, ওকে। তাহলে ধারার মধ্যে আমাকে একটু অ্যান্সার দাও তো,
একটা একটা করে শুরু করি। দেখো আমি তোমাদেরকে ক্লাসে করতে দিব, অঙ্ক না করলে পারবা না, অঙ্ক না করলে পারবা না। করো করো অঙ্ক করো। 1 নাম্বারটা করো। আই থেকে শুরু হয় একটা ধারা 31 পর্যন্ত আছে। তাহলে দেখো 31 মানে দেখো তুমি চিন্তা করো 4 7 28, 28 এর পরে কত আছে 3, 28 এর পরে 3, আই থেকে শুরু হয়েছে সবগুলা ধারা। 28 এর পরে 4n + 3 হইলে -1। তাহলে তুমি বলবা ভাই এটার অ্যান্সার -1, এটার অ্যান্সার হবে কত -1, এটার অ্যান্সার হবে -1। তুমি কিন্তু এটা বলতে পারবা যে ভাই আই থেকে শুরু হয়েছে 4n + 3, i টু দি পাওয়ার 4n, 4 7 28, 28 এর পরে 3 আছে, এই যে 4n + 3 হইলে -1, এটা তুমি বলতে পারো। এর পরেরটা দেখো 39, তাহলে দেখো 4 নং 36, 36 এর পরেও কিন্তু 39, তাহলে এইখানেও 3 আছে, এইখানেও -1 হবে। ভাই কেমনে? এই যে এইখানেও i টু দি পাওয়ার 4n + 3 আছে। 36, 4 নং 36 এর পরে 3, 37 38 39, তিনটা আছে, তাহলে -1। 40, দেখো 4 10 40, তাহলে এই যে i থেকে শুরু হয় একটা ধারা 4n এর গুণিতক হয়ে গেলেই অ্যান্সার 0। যখনই শেষ হোক না কেন, যতগুলা পদই থাকুক না কেন, আই থেকে শুরু হয় একটা ধারা যদি এরকম 4n এর গুণিতক দিয়ে শেষ হয়ে যায়, তাহলে ওইটার অ্যান্সার হবে 0, ওইটার অ্যান্সার হবে 0। আর লাস্টেরটা দেখো, লাস্টেরটা দেখো আই থেকে শুরু হয়েছে 4n + 2, 28 এর পরে 2 ঘর আছে, এই যে 4n + 2, 28 এর পরে 2 ঘর থাকলে i -1, তাহলে অ্যান্সার হবে i -1, অ্যান্সার হবে i -1। বলো ডান কিনা, ধারা পারবা কিনা, ক্লিয়ার কিনা বলো। ধারা যদি ক্লিয়ার হয়ে থাকে গুচ্ছ 23 24 এর প্রশ্নের অ্যান্সার দিয়ে যাইতে হবে। এটা পারলে বুঝবো তুমি বস, তোমার আর আটকাইতে পারবে না। এটা যদি পারো, এটা জিএসটি তে এবার আসছে, এবং এটা মাওলানা ভাসানী 19-20 এর কোশ্চেন, এমবিএসটি 19-20, এটা একদম রিপিট প্রশ্ন করছে, হুবহু রিপিট করছে জিএসটি তে। এইবার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা দিছে, যদি পারো তাহলে বুঝবো যে আলটিমেটলি তুমি ধারা ক্লিয়ার। বলো 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 বলো, ধারা ক্লিয়ার। এটা পারলে ধারা ক্লিয়ার। ভাই কাহিনী তো কইরা দিছেন, সামনে একটা 1 লাগাই দিছেন, একটা 1 লাগাই দিছেন, কিন্তু তুমি যদি স্মার্ট পিপল হও, তুমি যদি স্মার্ট পিপল হও, তুমি একটাকে কানে ধইরা বলবা তুই i টু দি পাওয়ার 40, i টু দি পাওয়ার 40 এর মানে 1 হইতে পারে। আমি এই একটাকে i এর পাওয়ার 4 দিতে পারি, i এর পাওয়ার 8 দিতে পারি, i এর পাওয়ার 16 দিতে পারি, i এর পাওয়ার 32 দিতে পারি, যা ইচ্ছা বসাইতে পারি আমার মন মতো। i এর 4 এর গুণিতক হইলে এটার মান 1 হবে। তাহলে এটা আমার 40 দরকার, 39 এর পরে 40 দরকার। আমি এইটাকে কানে ধইরা নিয়ে এসে এখানে 1 দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, আমি বলবো i থেকে শুরু হয়েছে। এখন আমি শুরু করবো i থেকে, আমি ডট ডট ডট, আমি i টু দি পাওয়ার কত দিব? 40 দিব। দেখো আমি i টু দি পাওয়ার কত দিব বলো? 40 দিব। i টু দি পাওয়ার কত দিব? 40 দিব। এখন বলো অ্যান্সার কত? i টু দি পাওয়ার 40 দিয়ে দিছি। খেয়াল করছো? খেয়াল করছো? দুইটা জিনিস খেয়াল করো। এখন কিন্তু ধারা তোমার দেখো i থেকে শুরু হয় একটা ধারা 4n এর গুণিতক হয়ে গেছে 0, 0। এটা 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 অঙ্ক করার কোনো প্যারাই নাই ভাই, আমি এটা বুঝি নাই। আমি 1 কে 1 এর জায়গায় রাখলাম ভাই, 1 এর জায়গায় তুমি 1 রাখো ভাই, ঠিক আছে, প্যারা নাই। দেখো i স্কয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4 ডট 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 i টু দি পাওয়ার 39। তুমি 1 কে ধরো এই 40 আমি বুঝাই দেওয়ার পরে বানাইতে পারছো, বাট পরীক্ষার হলে বানাইতে পারতেছো না। 1 কে 1 এর জায়গায় রাখো, সমস্যা নাই। 1 কে 1 এর জায়গায় রাখো। তাইলে এই যে i থেকে শুরু হয় একটা ধারা, এইটুকুর মান তুমি বের করতে পারবে না। দেখো তো i থেকে শুরু হয় একটা ধারা 39 আছে, এই যে মাত্রই করলাম, i থেকে শুরু হয় একটা ধারা 39 পর্যন্ত, কত? -1। ভাই কেন? 4n + 3। এই যে দেখো 39 পর্যন্ত i থেকে শুরু হয়েছে, তাহলে অ্যান্সার কত হবে? -1। আর আগে আছে +1, তাহলে +1 আর -1 এ কত হবে? 0 হবে। এইভাবে করতে পারো, ঠিক আছে, এইভাবে করতে পারো, এইভাবে এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো। উপরের নোটটা আর একটু দেখান, এই যে উপরের নোট, আমি নোটের ছবি দিয়ে দিব ভাইয়া, এগুলা প্যারা নেওয়ার দরকার নেই, আমি সবগুলা ছবি দিয়ে দিব, ঠিক আছে। এইটা করলেও আমার অ্যান্সার কত হবে? 0 হবে, 0 হবে। পারবা না? বলো ডান কিনা, বলো বলো ডান, ডান কিনা বলো, পারবা কিনা বলো। আমি আর একটা প্রশ্ন দিতেছি, i স্কয়ার থেকে শুরু করছি, এখন i থেকে শুরু করি না, আমি ধারাটা শুরু করছি i স্কয়ার থেকে, ডট 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 i টু দি পাওয়ার 31। এইটার অ্যান্সার যদি দিতে পারো, তাহলে ধারা নিয়ে তোমারে কোনো বাপের বেটা আটকাইতে পারো না, কোনো টিচারের সামর্থ্য নাই তোমার আটকাবে ধারা নিয়ে, ঠিক আছে। উপরের ধারাগুলাতে ভুল হয়েছে, কোনটাতে ভুল হয়েছে আমার একটু বলো ভাই, ভুল হইতে পারে, মানুষ তো মানে নির্ভুল না। উপরে কোনটা ভুল হয়েছে একটু বলো, উপরে ধারা কোনটা ভুল হয়েছে, উপরের ধারা কোনটা ভুল হয়েছে, কোনটা ভুল হয়েছে, কোনটা ভুল হয়েছে, কোনটা ভুল হয়েছে? এই 31 পর্যন্ত, 28 এর পরে 3 ঘর, 29 30 31, ঠিকই তো আছে, -1 4n + 3। তারপরে এইটা হচ্ছে 39, 36 এর পরে 3 ঘর, -1, ঠিকই আছে। i থেকে 40 4n 0, ঠিক আছে, এইটাও ঠিক আছে। 30 30 মানে 28 এর পরে 2 ঘর, ঠিকই তো আছে। তাহলে ভুল হইলো কেমনে? বুঝি না। ঠিকই আছে, ঠিকই আছে ভাই। দেখো এইটার অ্যান্সার দাও, এখন এইটার অ্যান্সার একটু ট্রাই করো।
এইটার অ্যান্সার একটু ট্রাই করো, এটার অ্যান্সার ট্রাই করো। এইটার অ্যান্সার ট্রাই করো, এটার অ্যান্সার ট্রাই করো। কোনটা -1 হবে বুঝতেছি না তোমাদের। কত নাম্বারটা ভুল হয়েছে বলো, আমি আবার চেক দিচ্ছি। কত নাম্বারটা ভুল হয়েছে আমাকে বলো, আমি একটু চেক দিচ্ছি, কত নাম্বারটা ভুল হয়েছে এটা একটু বলো। এই কোনটা ভুল হয়েছে না ঠিক আছে বলো 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 বলো, কোনটা ভুল হয়েছে না ঠিক আছে? আমার কাছে তো কোনটাই হবে। সবই ঠিক আছে, কোনোটাই আই হবে না, সবই ঠিক আছে। এগুলা তো 1 হবে, -1 হবে, এগুলা -1 হবে। 4n+3 ধারার ক্ষেত্রে থাকলে -1 হয়, এই যে বলে দিছি -1 হয়, -1 হয়, -1 হয়, 0 i -1 ঠিকই আছে সব, আগের সবই ঠিক আছে। তোমরা যারা বুঝতে পারো নাই, এখানে কিন্তু নরমাল 4n+3 আসবে না, এখানে কিন্তু ধারার 4n+3, এটা কিন্তু আলাদা জিনিস। ধারার 4n+3 আর i এর নরমাল 4n+3 এইটা কিন্তু আলাদা। নরমাল 4n+3 হইলে -i হইতো, বাট ধারার ক্ষেত্রে -1 হবে, ধারার ক্ষেত্রে -1 হবে। সবই ঠিক আছে, সবই ঠিক আছে, সবই ঠিক আছে। ওকে, এখন তুমি দেখো এইটার অ্যান্সারটা দাও। এই যে উল্টাপাল্টা লাগানো যাবে না, হ্যাঁ? যারা বুঝো নাই তারা আবার ক্লাসটা দেখে নিও। আমি বলছি আই স্কোয়ার থেকে শুরু করছি, আই থেকে কিন্তু শুরু করি নাই, আই স্কোয়ার থেকে শুরু করছি, আই স্কোয়ার থেকে শুরু হওয়া একটা ধারা আমাদের এখানে i⁻1 দিয়ে শেষ হয়েছে। অ্যান্সার কত হবে বলো? অনেকে বলতেছো -1 -i হবে, -1 -i। এবার অনেকে বলতেছো i-1 হবে, i-1 হবে। যাই হোক, তাহলে তোমরা একটু দেখো কত হয়। আমি ধারাটাকে আই থেকেই বানাবো, ঠিক আছে? আমার কথা হইতেছে আমি ধারাটাকে কি করব, আমি ধারাটাকে আই থেকে বানাবো। ভাই কেমনে বানাবেন? আই থেকে। খেয়াল করো, ধরো আমি তোমাকে বললাম আই স্কোয়ার, একটা পদ পরে শুরু হয়েছে না, 2 থেকে শুরু হয়েছে না, তাহলে তুমি 4 × 7 = 28, 4 এর গুণিতক কত? 4 এর না, তাহলে 29 পর্যন্ত নিয়ে যাও, ঠিক আছে? 29 পর্যন্ত নিয়ে যাও। ভাই বুঝি নাই, ধরো বুঝতে হবে না, তোমাকে বুঝতে হবে না, তুমি এটা খেয়াল করো। দেখো i⁻, ধরো 29, i⁻29 প্লাস i⁻30 প্লাস i⁻31। ভাই এই যে i⁻29, এই 29টা কিন্তু আই হয়ে যাবে, আই হয়ে সামনে চলে আসবে। অথবা 2 থেকে শুরু হইলে 28-এর জায়গায় 29 এই পর্যন্ত 0 হবে। এখন এই পর্যন্ত 0 হবে। তাহলে 30-এর ভ্যালু কত ভাই? i⁻30-এর ভ্যালু -1, কারণ দেখো 4n+2, আর 31-এর ভ্যালু হচ্ছে -i, তাহলে -1 -i, এটা হবে অ্যান্সার। ভাই আপনি 29 পর্যন্ত 0 কেন দিলেন? ধরো 28 পর্যন্তই 0, 28 পর্যন্ত 0 কখন হয়? যখন সামনে আই দিয়ে শুরু হয়, আই তো নাই। তাহলে এই যে দেখো 29টাকে আমি আই বানায় নিয়ে আইসা পড়তে পারি, কারণ i⁻29 মানে কত বলো তো? i⁻29 মানে আই। তাহলে এই যে সামনে আইসা আই বানায় দিলাম, i⁻29টা কাটটা দিলাম, মাঝখানে i⁻29 নাই। এখন কিন্তু ধারা আই থেকে শুরু হয়েছে, তাহলে 30-31-এর ভ্যালু -1 -i। ফর্মুলা বসাইতে গেলে তোমার প্যারা হবে, আর ফর্মুলা মনে রাখা অনেক টাফ। এইটা সবচেয়ে ইজিয়েস্ট এবং সবচেয়ে মোটামুটি ইজিয়েস্ট প্রসেস। আমি যেইভাবে ভাঙা বুঝাইছি, এটা হচ্ছে ফর্মুলা বসাইতে গেলে তোমার প্যারা মানে ভুল করতে পারো। তাহলে বলো ডান কিনা? আমাদের এই পর্যন্ত ডান। এখন দেখো এই পর্যন্ত যদি হয়ে থাকে, এখন খেয়াল করো আরো দুইটা জিনিস আছে। একটা হচ্ছে 1 + i², একটা হচ্ছে 1 - i², একটা হচ্ছে 1 - i² + i² এই দুইটা বিষয় লাগবে। দেখো 1a + b² এর সূত্র ফেলো, a² + 2ab + b² মানে i² এর মান কত হবে? -1 হবে। i² এর মান হবে 1 + 2i - 1। ভাই -1 কই থেকে পেলেন? এই যে i² এর ভ্যালু, তাহলে -1 আর 1 কাটটা দাও, তাহলে आंसर হচ্ছে 2i। তাহলে এই যে 1 + i² এর ভ্যালু হচ্ছে 2i, ঠিক আছে? দেখো 2i। আবার দেখো 1 - i² বিষয়টা যদি তুমি চিন্তা করো, তাহলে এইটা হবে আমাদের 1 - 2i প্লাস কত বলো তো? -1। তাহলে आंसर হবে -2i। এই দুইটা ভ্যালু তোমার লাগবে। তাহলে a + b 1 + i² এর মান হইতেছে 2i এবং 1 - i² এর মান হইতেছে -2i। এই দুইটা ভ্যালু একটু মনে রাখো, এটা লাগবে। এখন দেখো এই যে এই অঙ্কটা ঢাকা ইউনিভার্সিটি 4 বার, রাজশাহী 22-23, জাহাঙ্গীরনগর 22-23 প্রচুর আসে, প্রচুর এই ধরনের প্রশ্ন। তোমাকে এইখান থেকে আর্গুমেন্টও বের করতে বলবে এটার আর্গুমেন্ট কত, এটার মডুলাস কত, এরকম বলবে। বাট এই জিনিসটা বের করা খুবই ইম্পর্টেন্ট।
দেখো এই যে আমি তোমাকে একটু আগেই শিখিয়ে দিছি যে আই ইনভার্স 1 থাকলে এটার মান হবে মাইনাস আই, এটা তোমাকে শিখিয়ে ফেলছি অলরেডি যে আই ইনভার্স 1 থাকলে মাইনাস আই হবে। ভাই কই শিখাইলেন দেখান আবার, এই যে দেখো আই ইনভার্স 1 এর মান হবে মাইনাস আই, তোমাকে অলরেডি শিখাইছি আবার দেখাই দিলাম। ঠিক আছে, তাহলে এখন তুমি বলতে পারো ভাই দেখো আই এর জায়গায় আই রাখলা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে কত হবে এটা আগে করতেছি, প্লাস আই হয়ে যাবে। আবার দেখো আই মাইনাসে মাইনাসে প্লাস 2i হয়ে যাবে। ভাই 2i কেমনে হলো, কারণ ওই যে আই ইনভার্স এর মান হচ্ছে মাইনাস আই, তাহলে এখন খেয়াল করো উপরে হবে 2i নিচে 3i, আই কাটলে 2/3, এই যে এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। আর উপরেরটার অ্যান্সার তাহলে কিভাবে করব দেখো তো, এই যে আই আর এইখানে যদি তুমি চিন্তা করো দেখো আই মাইনাসে মাইনাসে প্লাস আই হবে, আর নিচে যদি চিন্তা করো দেখো আই মাইনাস 2i হবে, তাহলে উপরে হচ্ছে প্লাস 2i আর নিচে হচ্ছে মাইনাস আই, অ্যান্সার হচ্ছে -2 উপরেরটা -2, ঠিক আছে, উপরেরটা -2 আর একটা নিচেরটা হচ্ছে 2/3, নিচেরটা হচ্ছে 2/3। দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা। একজন কমেন্ট করছে যে ভাই একটু স্লোলি পড়ান, জিএফ কিছু বুঝতেছে না। ঠিক আছে, তুমি কি এখানে অ্যাটেনশন পাইতে আসছো? ওকে, কোন ভাই যদি বুঝায় না দিতে পারে তাহলে আমার কাছে আসো, আমি বুঝাই দেই। তো আলটিমেটলি হচ্ছে দেখো এখন দেখো আলটিমেটলি ওকে ওকে বলো তাহলে এই যে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে না তোমাদের? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, দেখো এই পর্যন্ত যদি তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে থাকে, নেক্সট টপিকসে আসি। ওকে ডান, ঠিক আছে। দেখো তাহলে নেক্সট টপিকসে আসি, নেক্সট অঙ্কটাতে আসি। এই যে দেখো x = 1 + i / √2, এইরকম হইলে খেয়াল করো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, দেখবা বিভিন্ন কোশ্চেনে এটা বলে দেয় 1 + i এর মান কত হবে। ভাই আমি তোমাদেরকে অলরেডি বলে দিছি 1 + i এর বর্গের মান যদি 2i হয় তাহলে বর্গমূল কত হবে, √2i বর্গমূল। তাহলে আলটিমেটলি 1 + i এর মান হবে √2i, আর নিচে আছে √2, তাহলে √2 দিয়ে যদি √2 কে কাটো তাহলে এইটার মান হবে √i। এইটুকু বুঝছো কিনা দেখো তো, দেখো এইটুকু বুঝছো কিনা যে 1 + i / √2। ভাই আপনি √2i কই থেকে পাইলেন? ওই যে তোমাকে বললাম 1 + i হোল স্কয়ার এর মান যদি 2i হয় তাহলে 1 + i শুধু 1 + i এর মান হবে √2i। তাহলে √2i বসায় নিচে √2 দিয়ে কাটা দাও, এই যে নিচে √2 2 কাটা দাও, তাহলে থাকতেছে √i। এখন দেখো √i কে যদি তুমি 6 করো, পাওয়ার 6 করো, তার মানে এখানে হবে i3। ঠিক আছে, √i কে তুমি পাওয়ার 6 করো, খেয়াল করো √i যখন তুমি পাওয়ার তুলে দিবা 2 করে কাটা যাবে, কারণ বর্গমূলের কারণে পাওয়ার 2 কাটা যায়, তখন এটা হবে i3। ভাই কেমনে? কারণ 2 করে পাওয়ার কমে যাবে, প্লাস এখানে 4 এর অর্ধেক কত 2 হবে i², আর এটাকে স্কয়ার করলে প্লাস i হবে, +1 হবে। এখন দেখো তুমি ক্যালকুলেশন করো -i - 1 + i + 1, তাহলে অ্যান্সার কত? 0। এই যে দেখো অ্যান্সার 0, ভাই অ্যান্সার কত? 0। x এর ভ্যালু √i হইছে, তাহলে x⁶ এর ভ্যালু, x⁴ এর ভ্যালু, x² এর ভ্যালু 1। ঠিক আছে, x এর ভ্যালু যদি √i হয়, x² এর ভ্যালু i, বর্গ করে দিছি, বর্গ, আর যেহেতু রুট আছে এই জন্য পাওয়ার অর্ধেক হয়ে গেছে। দেখো 6 এর জায়গায় 3 হয়েছে, 4 এর জায়গায় 2 হয়েছে, 2 এর জায়গায় 1 হয়েছে, অর্ধেক হয়ে গেছে, কারণ রুটটা চলে গেছে। তাহলে নেক্সট কোশ্চেনের অ্যান্সার দাও তো, এটা কত হবে? এটা বুয়েটে আসছে, বেগম রোকেয়াতে আসছে, জাহাঙ্গীরনগর আসছে, বলো তো a⁶ কত হবে? একই প্রশ্ন। তাহলে এর ভ্যালু হবে √i, এর ভ্যালু হবে √i। এই যে এইটুকুর ভ্যালু √i, a⁶ কত হবে? i³ এর মানে কত? -i। দেখো ডান কিনা? তাহলে এই টাইপ শেষ, আমি টোটাল ফুললি পড়ায় দিতেছি, ফুললি একদম যতটুকু সম্ভব পড়ায় দিতেছি। দেখো -i এ পর্যন্ত বুঝছো কিনা? -i, ভেরি গুড, পোলাপান ভালোই আছে, রেসপন্স করতেছে। এখন আমরা একটু যাব a + ib আকারে প্রকাশ। ঠিক আছে, জটিল সংখ্যার a + ib আকারে প্রকাশ, জটিল সংখ্যার a + ib আকারে প্রকাশ। এর মধ্যে আমি একটু কিছু জিনিস বুঝাই দেই, এর মধ্যে কিছু একটা জিনিস আমি একটু বুঝাই। জটিল সংখ্যার কিছু ধর্ম আছে, হ্যাঁ, জটিল সংখ্যার কিছু ধর্ম আছে। ধরো তোমাকে বললো a + ib, এই জটিল সংখ্যাটা c + id এই জটিল সংখ্যার সমান, তাইলে বাস্তব অংশের সমান হইতে হবে। বাস্তবের সমান হবে
অবাস্তব অংশের সমান হইতে হবে, তাহলে দুইটা সমান হওয়া সম্ভব। যদি তোমাকে বলে যে a প্লাস ib এই জটিল সংখ্যাটা 0, তাহলে a ও 0 b ও 0 দুইটাই, a ও 0 b ও 0 দুইটা অংশই 0 হইতে হবে, ঠিক আছে। এবং দেখো একটার অনুবন্ধী, ধরো তুমি a প্লাস ib বললা, এটার অনুবন্ধী সংখ্যা হবে জটিলের আগের চিহ্ন চেঞ্জ করে দিবা, তাহলে a মাইনাস ib হবে, a মাইনাস ib। দেখো a প্লাস ib এর অনুবন্ধী হবে a মাইনাস ib জটিল সংখ্যা, ঠিক আছে। যেমন ধরো 2 প্লাস 3i, এটার অনুবন্ধী কত হবে তাহলে বলো তো 2 মাইনাস 3i, 2 মাইনাস 3i, ঠিক আছে। শুধু আয়ের চিহ্ন, আয়ের আগের চিহ্ন চেঞ্জ করতে হবে, তাইলেই অনুবন্ধী হয়ে গেল। এখন ধরো অনুবন্ধী দ্বয়ের যোগফল বের করবা, যোগফল, তাহলে এই যে দেখো মাইনাস 3i প্লাস 3i কাটা, তাহলে এই যে দেখো a যোগ করে দাও, তাহলে অ্যান্সার হচ্ছে 4, 2a। হ্যাঁ দেখো, তাহলে এই যে a প্লাস ib এর সাথে যোগ করো a মাইনাস ib, তাহলে এদের অনুবন্ধী দ্বয়ের জটিল সংখ্যা, অনুবন্ধী দ্বয়ের যোগফল, অনুবন্ধী দ্বয়ের যোগফল হইতেছে 2a। আবার অনুবন্ধী যদি তুমি গুণ করো, ধরো তুমি a প্লাস ib এর সাথে a মাইনাস ib গুণ করবা, a মাইনাস ib কি করবা, গুণ করবা, দুইটা গুণ করবা, যে একটার সাথে ওইটার অনুবন্ধীকে যদি গুণ করো, তাহলে এই গুণফলটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে। এই গুণফলটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেখো যোগফল একটা বাস্তব সংখ্যা, অনুবন্ধী দ্বয়ের গুণফল একটা বাস্তব সংখ্যা। তাহলে জটিল সংখ্যার কিছু ধর্ম আছে, জটিল সংখ্যার কিছু ধর্ম আছে, এই ধর্মের মধ্যে আমি বলতে পারি, দেখো এই জটিল সংখ্যার ধর্মগুলোকে বলতে পারি, দুটি অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল এবং গুণফল উভয়ই বাস্তব সংখ্যা, তবে বিয়োগফল এবং ভাগফল অবাস্তব বা জটিল। অনুবন্ধী দ্বয়ের যোগফল এবং গুণফল দুইটা বাস্তব, কিন্তু বিয়োগফল ভাগফল জটিল। আর অনুবন্ধী নয় এমন দুইটা সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ সবই অবাস্তব, ঠিক আছে। অনুবন্ধী নয় এমন দুইটা জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ সবই জটিল, ঠিক আছে। তাহলে এটা আশা করি বুঝতে পারছো। এখন ধরো আর একটা অঙ্ক তোমার এখান থেকে দিতে পারে, ধরো মাইনাস এ, এইটার দিয়ে তুমি গুণ করবা মাইনাস বি, তাহলে অ্যান্সার হবে মাইনাসটা রুটের বাইরে ডিরেক্ট এ বি হবে। ভাই বুঝি নাই কি করছেন। ধরো তোমাকে বলছে -2, এটার সাথে গুণ করতে দিছে তোমাকে -3, তাহলে এইটার অ্যান্সার হবে 3 দুগুণে 6, ওকে 3 দুগুণে 6 √6। এই যে দুইটা মাইনাসের একটা মাইনাস সামনে দিয়ে দিবা, শেষ, অঙ্ক শেষ। এটা আমাদের মোটামুটি কি আসছে বলতো, বিসিএস এ আসছে, এটা 43 বিসিএস এ আসছে এই প্রশ্নটা। বিশ্বাস না করলে 43 বিসিএস এর এক্স কোশ্চেন দেখতে পারো, আমি বানায় কোনো কথা বলতেছি না, এই প্রশ্নটা 43 বিসিএস আসছে, ঠিক আছে, ম্যাথ থেকে। তাহলে চিন্তা করো যে আলটিমেটলি বেসিক জিনিসগুলা, যেমন ধরো তোমাকে যদি বলে -3 ইন্টু -4, তাহলে কত হবে বলো তো, 3 4 12 রুটের বাইরে ভিতরে হবে, আর সামনে একটা মাইনাস হবে, শেষ, সামনে একটা মাইনাস হবে। ওকে, আশা করি বুঝতে পারছো, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো a প্লাস ib আকারে প্রকাশ, এই জিনিসটা আমি পড়াই, a প্লাস ib আকারে প্রকাশ, এই জিনিসটা আমি একটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। খেয়াল করো a প্লাস ib, এটা আমাদের পেইড ব্যাচের নোট, তোমরা যেটা দেখতেছো এটা আমরা পেইড ব্যাচে পড়াই আর কি। টোটাল এখানে অনেক জিনিস, আসলে পেইড ব্যাচের সব তো এখানে পড়ানো যায় না, কারণ পেইড ব্যাচের জটিল সংখ্যার উপর ক্লাস নিছি 5টা না 4টা, তো ওই 4টা ক্লাসের পড়া তো এক ক্লাসে সম্ভব না। আমি মেইন টপিকগুলা তোমাদের আজকের ক্লাসে পড়াই দিচ্ছি, যেই টপিকগুলা পড়াইলে তোমার অ্যাডমিশনের মোটামুটি একটা জিনিস কভার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখন দেখো a প্লাস ib আকারে প্রকাশ করা মানে কি, যে এরকম হরে কখনো জটিল সংখ্যা রাখবে না, আবার বলতেছি হরে জটিল সংখ্যা রাখবে না, এটাকে একটা লাইনে রাখতে হবে, এরকম হরে কখনো জটিল সংখ্যা রাখা যাবে না, হরে জটিল সংখ্যা রাখা যাবে না। তাহলে দেখো a প্লাস ib ডিভাইডেড বাই c প্লাস id, এইরকম জটিল সংখ্যা আমাদের কি হবে, এটাকে আমি একটা লাইন a প্লাস ib আকারে প্রকাশ করব। তাহলে দেখো এটার এখানে ব্রড রুলস আর গেলাম না, সরাসরি রুলসটাই তোমাদেরকে শিখাই দেই। একটা অংশ কি বাস্তব, এটাকে বলবো বাস্তব অংশ, আর এটাকে বলবো অবাস্তব অংশ। বাট বাস্তব অবাস্তব অংশ দুইটা অংশই কিন্তু বাস্তব সংখ্যা, দুইটা অংশই কিন্তু বাস্তব সংখ্যা। ধরো আমাকে বললো 2 প্লাস 3i, এইটা অবাস্তব অংশ, ঠিক আছে, বাট সংখ্যাটা কিন্তু বাস্তব, যেমন 3 কিন্তু বাস্তব সংখ্যা, আবার 2 অবাস্তব সংখ্যা, কিন্তু অংশ যখন বলবে তখন বলবো অবাস্তব অংশ, ঠিক আছে। এখন দেখো তাহলে বাস্তব অংশ বের করার শর্ত হইতেছে এই যে এইভাবে সাজাইতে হবে, a প্লাস ib c প্লাস id, এইভাবে সাজাইতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। তাহলে দেখো এই যে বাস্তব অংশ বের করা, এখানে লিখে রাখো বাস্তব অংশ বের করার শর্ত হইতেছে, দেখো a দিয়ে c কে আর গুণ করবা, নিচে দুইটার ক্ষেত্রেই c স্কয়ার d স্কয়ার, এটা নিয়ে কোনো প্যারা নাই, c স্কয়ার d স্কয়ার, এটা একটু পরে আসতেছি, প্র্যাকটিস করলে বুঝতে পারবা। দেখো c স্কয়ার d স্কয়ার, b এর ক্ষেত্রেও নিচে হচ্ছে c স্কয়ার d স্কয়ার, এটা নিয়ে কোনো প্যারা নাই। বাট উপরের জিনিসটা হচ্ছে দেখো a দিয়ে c কে গুণ করো, b দিয়ে d কে গুণ করো, a দিয়ে c কে b দিয়ে d কে, ঠিক আছে। তাহলে ac এবং মাঝখানের চিহ্ন হবে প্লাস bd,
আর যখন অবাস্তব অংশ তুমি বের করবা, এই যে আয়ের সহগ বের করবা, বি বের করবা, তখন কি করতে হবে দেখো বিসি, এই যে এইটা এই কর্ণ আগে করবা, বিসি মাইনাস, দেখো বিসি মাইনাস এই কর্ণ এডি। আমি আবার বলতেছি, দেখো আমি আবার একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ধরো এ প্লাস আইবি, এ প্লাস আইবি, ঠিক আছে, এইটার সাথে আমি তোমাকে বললাম সি প্লাস আইডি, এইভাবে সাজায় নিবা। তোমাকে বলছে ভাই বাস্তব অংশ বের করো, বাস্তব অংশ বের করো। নিচে এই যে সি আর ডি এটার বর্গ, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা নিচে হবে ফিক্সড। আর উপরে কি হবে বলছি, এই যে এ দিয়ে সি কে গুণ করবা, তাহলে এসি প্লাস বি দিয়ে ডি কে গুণ করবা, তাহলে বিডি, শেষ। এটা বাস্তব অংশ শেষ। এখন অবাস্তব অংশ ধরো বের করবা, নিচে সি স্কোয়ার ডি স্কোয়ার হবে, ফাইন। আর উপরে হবে এই যে বি দিয়ে সি কে আগে গুণ করতে হবে, বিসি, তাহলে এই বরাবর আগে হবে, মাঝখানে হবে মাইনাস এডি, মাঝখানে হবে মাইনাস এডি, মাইনাস এডি, ঠিক আছে, বুঝছো? এখন তোমাকে আমি পাশাপাশি একটা অঙ্ক দেই, সূত্র লেখা আছে। ধরো আমি তোমাকে বললাম 2 প্লাস 3i, 2 প্লাস 3i, আরেকটা ধরো তোমাকে বললাম 3 প্লাস 2i, 3 প্লাস 2i। এই সংখ্যাটাকে তুমি এ প্লাস আইবি আকারে প্রকাশ করবা, এ প্লাস আইবি, মানে একটা লাইনে নিয়ে আসবা। তাহলে বলো বাস্তব অংশ কত হবে, অবাস্তব অংশ কত হবে, বলো। একটু ট্রাই করো তো, একটু ট্রাই করো। এই সংখ্যাটাকে একটা বাস্তব অংশ বের করবা, একটা অবাস্তব অংশ বের করবা। তাহলে বাস্তব অংশ কিভাবে বের করবা, এই যে নিচে এটা সি এটা ডি, তাহলে সি স্কোয়ার ডি স্কোয়ার, 9 আর 4 9 4, দেখো 3 এর বর্গ 9, 2 এর বর্গ 4, তাহলে কত হবে 13, 9 4 আমি সরাসরি 13 লিখে দিলাম। আর উপরে দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 6 6 12 হবে, 6 6 যোগ করলে কত হয়, 12 হয়। 12 কিভাবে, এই যে 6 প্লাস 6 ডিভাইডেড বাই 9 প্লাস 4, 9 প্লাস 4, দেখো হয়েছে কিনা, দেখো হয়েছে কিনা, দেখো হয়েছে কিনা, আলটিমেটলি 12/13, ঠিক আছে, 12/13, 12/13, 12/13, 12/13। এখন যদি বি বের করো, তাহলে বি কি কত হবে, নিচে 13 হবে, এটা ফিক্সড, নিচে 13 হবে ফিক্সড, নিচে 13 হবে ফিক্সড। বাট এই যে 3 তিরিকে 9 মাইনাস 4, দেখো 3 তিরিকে 9 মাইনাস 4, তাহলে অ্যান্সার হবে 5/13, 5/13, একটা 12/13, একটা 5/13। এখন বুঝছো না, এই যে এমএসটি হাফিজা, হাফিজা পারছে, দুইটা অ্যান্সার একসাথে দিয়েছে। মৌরিন নাজমুন এটাও পারছে, জান্নাতও পারছে। পি পয়কেল রোয়াস পিকটাস কি কমেন্ট করছে বুঝি না। দীপ্তি খান, তানজিলা খাতুন, ফাতেমাতুজ জোহরা স্মৃতি, রাকিব হাসান, নুরাইয়া নওরিন, সামিয়া জান্নাত, তারপরে কুন্তু খাতুন, কুন্তু, বেনুফা খাতুন, আব্দুল মান্নান, নাফিজ আহমেদ, ভেরি গুড ভেরি গুড। তার মানে বুঝতে পারছো, তার মানে বুঝতে পারছো। এখন তাহলে যে এটা বলো, এটা বলো, এটা এগ্রিতে আসছে, কুমিল্লাতে আসছে, DU7 কলেজ আসছে, বি কত এ কত, আগে বের করো, আগে বের করো, কত হবে বলো, আগে বের করো। একটা বের করতে পারলে বাকিগুলো আর করাবো না, এটা একই টাইপের। দেখো ইরতিজান আমিও দিছি, উৎস সাহা আমিও দিছি, ওকে, উম্মে ফারুক ওয়াহেদি, ওয়াহেদি, উমার ফারুক ওয়াহেদি, সালামুন বানুইয়া, আর নাম এত কঠিন করে তোদের, সালামুন বা বুনাইয়া, দূর তোর নাম আগে ঠিক করে পড়ি, সালামুন বুনাইয়া, সালামুন বুনাইয়া, বুনিয়া, বুনাইয়া, ওকে 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 ওকে। তাহলে এটা কত হবে বলো, এটা 8/5 হবে। দেখো নিচে হবে যে 4 আর 1 5, এই 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4 5, তাহলে এই যে দেখো 2 একে 2 আর 3 দুগুণে 6, তাহলে 8/5 হবে এর ভ্যালু। আর বি হবে কিভাবে, নিচে হবে 5, 3 একে 3 মাইনাস 4, তাহলে অ্যান্সার হবে -1/5, এটা হবে বি -1/5, একটা হবে -1/5, একটা 8/5। এই যে এমএসটি হাফিজা তুমি হয় নাই, ভুল করছো, -1/5 হবে। যারা শুধু 1/5 দিছো তারা ডাব্বা খাইছো। এই যে এরকম আরো অনেকে ডিলিট মারতেছে, ফাবিহা বুশরা অনেকে ডিলিট মারতেছে। এখন বলো এই জিনিসটার কাল্পনিক অংশ কত, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 18 19, এই এর কাল্পনিক অংশ কত এটা বলো। কাল্পনিক অংশ, কাল্পনিক অংশ মানে অবাস্তব অংশ বের করতে হবে, তাহলে বি বের করতে হবে। কিভাবে বের করে, নিচে তো নাই কিছু, নিচে কিছু নাই, শুধু 1 আছে, তাহলে 1ই হবে, ঠিক আছে। কাল্পনিক অংশ কিভাবে বের করে, যে এই বরাবর আগে, এরপরে এই বরাবর, তাহলে 3 1 3, মাইনাসে মাইনাসে প্লাস। দেখো কাল্পনিক অংশ যখন বের করব, এই যে বিসি 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 বিসি, তারপরে এই বরাবর গুণ করব, মাইনাসে মাইনাসে +4 +4, দেখো +4, তাহলে সরি এই 3 দিয়ে যখন এখানে কিছু নাই, শূন্য হয়ে যাবে, এটা শূন্য হয়ে যাবে, সরি এখানে তো কোনো কিছু নাই, দেখো এআই নাই বা সি 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 নাই, সি এখানে নাই, এখানে কোনো কিছু নাই, মানে এটা 0 হবে, তাহলে অ্যান্সার হবে 4, কাল্পনিক অংশ হবে 4, কাল্পনিক অংশ হবে 4, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। তাহলে এখন বলো বাস্তব অংশ কত হবে, বাস্তব অংশ কত হবে বলো তো, নিচে 1,
বাস্তব অংশ হবে তাহলে -4 + 3, তাহলে বাস্তব অংশ হবে 1 1। ঠিক আছে, তাহলে এই জটিল সংখ্যাটা হয়ে দাঁড়াবে 1 + 4i 1 + 4i, এই যে এটা হবে দাঁড়াবে। তাহলে দেখো বাস্তব সংখ্যা হবে কত, সরি বাস্তব সংখ্যা তো এটা এরকম না, সরি এইখানে তো নাই শূন্য, তাহলে +3, এখানে 3 হবে, তাহলে 3 + 4i হবে, 3 + 4i। বাস্তব সংখ্যা হবে 3 আর অবাস্তব সংখ্যা হবে 4। 0 হবে না, 0 হবে না, এই যে এখানে 0 হবে। এখানে দেখো যখন -4 দিয়ে এখানে গুণ করবে, এখানে তো কোনো কিছু নাই, শূন্য, তাহলে -4 এ 0 এ 0, 3 আর 1 এ 3, তাহলে 3, এখানে অ্যান্সার হবে 3 3 3 3 3 হবে। ভেরি গুড। এই যে এটা বলো b + ai হইলে জাহাঙ্গীরনগর 22-23 আসছে, a কত b কত। এইখানে তোমরা কাহিনীটা করবা। কাহিনীটা কেন করবা জানো? কারণ এখানে a কিন্তু বাস্তব অংশ না, a হচ্ছে অবাস্তব অংশ। কাহিনী এই জায়গায় করছে, বি কে বলছে এখানে বাস্তব, তাহলে এখানে বি বের করতে হবে এর নিয়মে। ভাই এর নিয়ম বলতে এই যে 4 আর 1 এ 5, তাহলে 4 1 এ 4 আর -1, তাহলে অ্যান্সার হইতেছে 3/5। এই যে দেখো বি বের করছি আমি এর নিয়মে। ভাই কেন? কারণ বি হইতেছে বাস্তব অংশ, এটা বাস্তব অংশ, এটা বাস্তব অংশ, এই জন্য আমরা হচ্ছে বি বের করছি এর নিয়মে, আর এ বের করব বি এর নিয়মে, কারণ এ এখানে কাল্পনিক অংশ, এই যে উল্টাপাল্টা করে দিবে জাহাঙ্গীরনগরে দিছে। ঠিক আছে, তাহলে নিচে 5 হবে, এই যে -2 আর এখানে হইতেছে -2 -2 তাহলে -4/5 -4/5 -4/5। পারবা না? একটা 3/5, একটা -4/5, একটা 3/5, একটা -4/5। এই জিনিসটা আরেকটা পেজ আছে, এই পেজটা পড়ায় দিয়ে শেষ করব। আরেকটা পেজ আছে এখানে, এই যে দেখো, এই যে 2 দিয়ে দিবে, একটা সামনে একটা 2 দিয়ে দিবে, কিন্তু বলবে বি কত। দেখো দিছে কিন্তু 2ib, কিন্তু বলছে বি কত। তাহলে তোমার বের করার সময় 2b একসাথে বের করতে হবে। তাহলে 2b বের করবা কিভাবে? দেখো 2 এর বর্গ 4 আর -1 এর বর্গ 1 5। তাহলে অবাস্তব অংশ কিভাবে বের করে? এই যে এই কর্ণ বরাবর আগে গুণ করো, দেখো 2 1 এ 2 আর মাইনাসে মাইনাসে +5। দেখো এই যে 2 1 এ 2 মাইনাসে মাইনাসে +5 হয়ে গেছে, তাহলে 7/5। দেখো 7/5, এটা কিন্তু 2b এর মান হইছে, কারণ এখানে অবাস্তব অংশ হচ্ছে 2b, অবাস্তব অংশ 2b। তাহলে শুধু b এর মান কত হবে বলো তো? 7/10। এই যে এই ভুলটা তোমরা করতে পারো, এখানে কিন্তু 7/10 হবে, শুধু b এর মান চাবে, কিন্তু অবাস্তব অংশে দিয়ে দিবে একটা 2, একটা 3, একটা এই জিনিসগুলা দিয়ে দিবে। তাহলে তুমি বের করার সময় 2b বের করবা, পরে 2 দিয়ে ভাগ করে দিবা, 2b বের করে 2 দিয়ে ভাগ করে দিবা, শেষ, 2 দিয়ে ভাগ করে দিবা। কিন্তু a বের করতে গেলে কিন্তু এটা হবে না, a বের করতে গেলে এটা হবে না, a কিন্তু নিচে 5ই হবে, কারণ এর আগে কোনো কিছু নাই, নিচে 5 হবে। তাহলে 7 আর -1, 7 আর -1 6। তাহলে দেখো 7 - 1 তার মানে 6/5, এইটাই হবে। ভাই কেমনে? সরি 5 দুগুণে 10 - 1 9/5 হবে। আরে 10 - 1 তার মানে 9/5, 9/5 এইটা হবে এর ভ্যালু। এই যে 5 দুগুণে 10 - 1 তাহলে 9/5 হবে, এর ভ্যালু হবে দেখো নিচে 5 আর 5 দুগুণে 10 - 1 9/5 9/5 9/5। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এর ক্ষেত্রে ভাগ করি নাই, কেন? কারণ এর আগে কোনো সহগ নাই, বাট বি এর আগে সহগ আছে, এই জন্য 2 দিয়ে ভাগ করছি। ওকে, এখন দেখো একটা জটিল সংখ্যা যদি বাস্তব হয়, একটা জটিল সংখ্যা বাস্তব হওয়ার শর্ত হইতেছে দেখো a + ib এবং c + id এই জটিল সংখ্যা বাস্তব হইলে, এটা যদি বাস্তব হয় তাহলে অবাস্তব অংশ 0 হইতে হবে। বাস্তব হইলে সরাসরি একটা শর্ত শিখে রাখো, ac = bd হবে। ঠিক আছে, মানে AD = BC হবে, মানে এই কর্ণ আর এই কর্ণ সমান হবে। তাহলে এই যে দেখো BC = AD হবে বাস্তব হইলে, এটাই শর্ত, আর কোনো শর্ত নাই। ভাই এই জটিল সংখ্যা বাস্তব, তাহলে শর্ত কি? এই কর্ণ আর এই কর্ণ সমান হবে, তাহলে এই কর্ণ মানে কত? -2b, আর এই কর্ণ মানে কত? 20। তাহলে b এর মান কত হবে ভাই? -10। বুঝছো? দেখো বুঝছো? হ্যাঁ 9/5ই তো দিছি, 9/5 দিছি। ভাই আর একটা প্রশ্ন দিচ্ছি, দেখো এই যে এই কর্ণ -2 দিয়ে b কে গুণ করলে -2b, 5 দিয়ে 4 কে গুণ করলে 4 5 20, তাহলে এই যে দেখো অ্যান্সার -10। আরেকটা প্রশ্ন দেখো, তাহলে আরেকটা প্রশ্ন দেখো, ধরো 3 + 2i আর হচ্ছে 4 + ai, এইটা বাস্তব হইলে এ কত? বাস্তব হইলে এই জটিল সংখ্যাটা বাস্তব হইলে এর ভ্যালু কত? এটা আমাকে প্রশ্নের অ্যান্সার দাও। এই জটিল সংখ্যা বাস্তব হইলে এর ভ্যালু কত? এর ভ্যালু কত বলো তো? এই যে এই কর্ণ হইতেছে 8 আর এই কর্ণ হইতেছে 3a, তাহলে এর ভ্যালু হবে দেখো 8/3, এই যে শেষ অ্যান্সার। দেখো এই অ্যান্সার, এই যে 4 দুগুণে 8 3 একে 3। বাট কাহিনী করবে কি জানো? ভার্সিটি ভর্তি পরীক্ষায় দিবে 2i + 3 আর 4 + ai, এইভাবে দিয়ে দিবে। তুমি না সাজায় অঙ্ক করবা, দেখো না সাজায় ম্যাঙ্গো বিপল অঙ্ক করবে কিভাবে জানো? এই যে 2a = 3 4 12, তাহলে এর ভ্যালু হবে 6, এর ভ্যালু হবে 6, এর ভ্যালু হবে 6। টাস করে কাটা খাবা,
টাচ করে কাটা খাবা। প্রশ্ন কিন্তু সেম, শুধু 2i-টা আগে দিয়ে দিছে, তোমাকে সাজায় নিতে হবে ভাই। এই যে 3 + 2i এইভাবে সাজাবা, 4 + ai এইভাবে সাজায় নিতে হবে। সবসময় বিয়ে দেওয়ার আগেও যদি সাজায় টাজায় না নিয়ে যাও, দেখবা যে আলটিমেটলি পছন্দ করতেছে না, বিয়ে হইতেছে না। ঠিক আছে, একটু সাজায় গুজায় নিয়ে যাইতে হবে। তাহলে সাজাইতে হবে, সাজানো ইম্পর্টেন্ট, মাঝে মাঝে সাজগুজ করাটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু ফর্মাল থাকা। দেখবা একটা সিরা গেঞ্জি পরে যাবা, তোমার মনে করবে ভিক্ষুক। আবার তুমি একটু ব্লেজার পরে যাবা, তোমার সেলিউট দিবে, সালাম দিবে। ঠিক আছে, তুমি একটা সুন্দর পাঞ্জাবি, একটা সুন্দর পায়জামা পরে একদম মানে কোটটাই ইয়া করে মানে কোটি টোটি পরে যাবা, দেখবা সালাম দিতেছে। তাহলে অনেক সময় সাজানো গুছানোটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে সাজানো গুছানোটা ইম্পর্টেন্ট। ওকে, অনেক ইম্পর্টেন্ট। ওকে ওকে ভাই, কি জন্য সিঙ্গেল এই বিষয়গুলো নিয়ে আর কথাবার্তা না বলি। এখন দেখো মডুলাস, এই জিনিসটা আমি তোমাকে 1 সেকেন্ডে বোঝাবো। কোনো কেউ যদি জীবনে নাও পড়ে থাকো, আমি 1 সেকেন্ডে তোমাকে মডুলাস বোঝাবো। 1 সেকেন্ডে ভাই সম্ভব ভাই। মডুলাস কি আসলে আসে? এই যে দেখো গুচ্ছতে আসছে গতবার, 22-23-এ আসছে গুচ্ছ, 22-23 গতবার আসছে। আর এইবার তো কোনটা আসছে দেখালাম। এবার এই অধ্যায় থেকে গুচ্ছতে 2টা আসছে, 2টা গুচ্ছতে প্রশ্ন আসছে 2টা। এটা 1 সেকেন্ডে বুঝাবো ভাই। মডুলাস মানে জাস্ট স্কোয়ার বি স্কোয়ার। দেখো আয় আছে, আয়ের সহগ কত? 1 √1 কত? 1 ভাই। 100 আছে, এরকম যদি 100 আই 500 আই যত আই থাকুক, ওইটার মডুলাস তত, ওইটার মডুলাস তত। ধরো তোমাকে বললো ভাই 500 আই, এটার মডুলাস কত? 500। এখন যদি ভাই এরকম দেয়, একটা বাস্তব একটা অবাস্তব অংশ আছে, ডিরেক্ট ভাই স্কোয়ার 4 বি স্কোয়ার 9, তাহলে √13, শেষ, মডুলাস শেষ। দেখো 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, এটাকে রুট করে দাও, শেষ, অ্যান্সার শেষ, মডুলাস। ভাই আপনি এটা কই থেকে শিখলেন? ভাই আপনি এটা কই থেকে কানেক্ট করলেন? দেখো তোমরা স্থানাঙ্ক পড়ছো সরল রেখায়, যে ধরো হইতেছে তোমাকে স্থানাঙ্ক বলছে 1 এবং √3, 1 এবং √3, এটা কার্তেশীয় স্থানাঙ্ক। তোমাকে বলবে আর এবং থিটাতে বের করো। এই যে এই আরটা হইতেছে আলটিমেটলি জটিল সংখ্যায় মডুলাস, আর এই যে থিটাটা হইতেছে জটিল সংখ্যায় আর্গুমেন্ট, আর কিচ্ছু না। এটা যারা স্থানাঙ্ক কার্তেশীয় পোলার ভালো করে পড়ছো সরল রেখা, একই জিনিস। ভাই তোমাকে যদি বলে 1 √3, এর আর কত, এটার আর এর মান কত, তুমি বলো ভাই 1 + 3 = হইতেছে 2। ঠিক আছে, আর জটিল সংখ্যা এসে তোমাকে বলবে কি জানো? 1 + √3i, এর মডুলাস কত, এর মডুলাস কত। তাহলে অ্যান্সার ওই সেম, 1 + 3 = 2। এই যে মডুলাস, একই জিনিস, শুধু তোমাকে সরল রেখাতে যায় বলবে 1 √3, 2টা স্থানাঙ্ক, আর জটিল সংখ্যায় বলবে 1 + √3i, আর কিচ্ছু না। একটা মডুলাস একটা আর, এইটাই, আর কিচ্ছু না। 1 সেকেন্ডে শেষ হয়ে গেছে। এখন ধরো ভাই তোমাকে বলছে, এই যে দেখো জাহাঙ্গীরনগর 22-23 সিইউতে আসছে 3 - √7i, কোনো কথা নাই। 3 এর বর্গ 9, √7 এর বর্গ 7, তাহলে 16, 16 কে বর্গমূল করলে 4 হবে, অ্যান্সার 4, অ্যান্সার 4। দেখো 3 এর বর্গ 9, √7 এর বর্গ হইতেছে 7, তাহলে এটার বর্গমূল করলে 16 কে 4। ঠিক আছে, এখন দেখো ভাই এখানে কিউব আছে, এটা কুয়েটে 2বার আসছে এই প্রশ্নটা, ইঞ্জিনিয়ারিং কুয়েটে 2বার আসছে। আরে ঘন আছে তাই তোর সমস্যা কি? 2, এটার মডুলাস বের কর, এটার মডুলাস বের কর, তাহলে √5। দেখ 2 এর বর্গ 4 আর 1 এর বর্গ 1, √5 কে কিউব করে দাও, কিউব আছে কিউব করে দাও। আর নিচে দেখো 2 আর 3 আছে, তাহলে 13। দেখো 4 আর 9 13, 4 + 9 13, ডিরেক্ট 13 দিয়ে দিলাম। ঠিক আছে, 13। তাহলে এখন দেখো উপরে হবে 5√5, আর নিচে হবে √13। আর যদি তুমি 13 দিয়ে গুণ করতে চাও আলটিমেটলি, তাহলে উপরে হবে 5√65, 5 13 65। ভাই কেমনে? এই যে √5 কে √13 দিয়ে গুণ করলে √65 হয়। √13 দিয়ে কেন গুণ করছি? কারণ √13 গুণ করলে নিচে 13 হয়ে যাবে। এই যে এটা হবে অ্যান্সার। অপশনে এটা ছিল, অপশনে এটা ছিল। এটা কুয়েটে 2বার আসছে, কিছুই করি নাই। দেখো 2 এর বর্গ 4 আর 1 এর বর্গ 1, তাহলে 5, √5, √5 এর উপরে কিউব আছে, কিউব দিছি। ভাই এইটা থেকে এটা কেমনে আনলেন? এই যে দেখো √5 একটা, √5 একটা, √5 একটা, কিউব মানে 3টা √5, তাহলে √5 গুণ করলে কত হয়েছে? 5 হয়েছে, আর একটা √5 থেকে গেল, তাহলে 5√5 আর নিচে 13। ঠিক আছে, এই যে এটা বলো জিএসটি তে আসছে, এটা কত হবে? জিএসটি 22-23, বলো 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 বলো, মডুলাস কত হবে? এটা জিএসটি 22-23 এর প্রশ্ন, মডুলাস কত হবে? মডুলাসের পরে আমরা সুন্দর একটা জিনিস পড়বো, মডুলাসের পরে সুন্দর একটা জিনিস পড়বো, আর একটা সুন্দর জিনিস পড়বো, এটা আরো 1 সেকেন্ড লাগবে। বলো এটা কত হবে? এটা কত হবে? দেখো গুণন আছে, তোমার গুণন দেখার চিন্তা নাই, তুমি এটার মডুলাস আলাদা করে বের করো। দেখো 3√3 আর 9, এটার মডুলাস বের করো। দেখো এটার মডুলাস 3√3 মানে কত? 9 3 9 27 প্লাস 9, 27 আর 9 কত হয়? 36, 36, তাহলে 36 এর বর্গমূল কত? 6, তাহলে গুণন আছে, গুণন দাও। দেখো গুণন আছে, গুণন দাও, খেয়াল করো।
খেয়াল করো। আবার এইখানে বর্গমূল কত হবে বলো তো? এই যে দেখো 3√3 মানে 27, বর্গ করলে কত হয়? 27 হয়। নং নং কত? 81, 9 9 81, তাহলে 27 আর 81 হয় 108, √108, √108। 108 কে তুমি 36 গুণন 3 দিতে পারো, 36 গুণন 3 মানে √108 কে তুমি লিখতে পারো 36 গুণন 3, এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো। তাহলে তুমি 36 মানে 6 বাইরে আসবে, তাহলে 6 × 6√3, তাহলে 36√3। এই যে অঙ্ক শেষ, অ্যান্সার 36√3, অ্যান্সার শেষ। দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা। দেখো আমি এইটার মডুলাস আলাদা বের করছি, এইটার মডুলাস আলাদা বের করছি, বের করে গুণন করে দিছি, শেষ। ভাই মডুলাস কিভাবে বের করে? প্রত্যেকটার বর্গ করবা। দেখো 3√3 মানে বর্গ করলে 27 হয়, 3 কে বর্গ করলে 9 হয়, উপরে একটা √ওভার দিয়ে দিবা, বর্গমূল দিয়ে দিবা। এইখানেও সেম, 9 এর বর্গ 81 আর এটার বর্গ হচ্ছে 27। ভাই 3√3 কে বর্গ করলে যে 27 হয়, এটা আপনি কেমনে বুঝলেন? 3√3 কে বর্গ করলে 27 হয়, এটা কেমনে বুঝলেন? দেখো 3 3 কে 9 আর হইতেছে 3, 3 নং 27, এই যে 27 হয়। ঠিক আছে, ওকে ওকে ওকে। ফার্স্ট লাইন টু রিক্যাপ, বুঝি নাই বানুফা বেনুফা খাতুন। তাহলে এখন দেখো ভাগ আছে, ভাই ভাগ আকারে থাকলে কোনো সমস্যা নাই। এই যে দেখো ভাগ আছে, তাহলে 5 বর্গ 25 আর 1 26, আর এখানে হবে √2, তাহলে √2 দিয়ে √26 কে কাটলে √13 হয়। এই যে অ্যান্সার শেষ। ভাগ আকারে আছে, উপরেরটার মডুলাস উপরে, নিচেরটার মডুলাস নিচে, শেষ। ডিরেক্ট ভাগ করে দাও, ডিরেক্ট ভাগ করে দাও। ভাই √2 দিয়ে √26 কে কাটলে কি √13 হয়? হ্যাঁ 13 হয়, √13। ঠিক আছে, এখন দেখো যে এইটা ইম্পর্টেন্ট। ধরো অনুবন্ধিদ্বয়ের মডুলাস, ধরো তোমাকে যদি বলি 2 + 3i, এইটার মডুলাসও হবে √13। আবার যদি তোমাকে বলি ভাই 2 - 3i, এইটার মডুলাসও হবে আমাদের কত বলো তো? এইটার মডুলাসও হবে √13। তার মানে অনুবন্ধিদ্বয়ের মডুলাস সেম হয়, এটা তোমরা জানো। অনুবন্ধিদ্বয়ের মডুলাস সেম হয়, তাহলে অনুবন্ধিদ্বয়ের মডুলাসের ভাগফলও 1 হবে। তাহলে অনুবন্ধিদ্বয়ের মডুলাসের ভাগফল হবে 1। ঠিক আছে, আবার বলতেছি, ধরো a + ib একটা জটিল সংখ্যা, নিচে a - ib জটিল সংখ্যা, এদের মডুলাসের ভাগফল হবে কত বলো তো? 1। এদের মডুলাসের ভাগফল হবে 1 1। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দে, রাজশাহী 22 23 আসছে, রাজশাহী 22 23 আসছে। ঠিক আছে, এই যে আর ইমাজিনারি, হ্যাঁ আই এম, আর অফ আই এম, এইভাবে দিয়ে দিবে যে জটিল সংখ্যার রিয়েল অংশ, রিয়েল অংশ। আরেকটা হইতেছে ইমাজিনারি অংশ, ইমাজিনারি অংশ, যে এইভাবে তোমাকে দিয়ে দিতে পারে, অথবা হচ্ছে আর জেড এইভাবেও দিতে পারে, জেড দিয়ে জটিল সংখ্যা বোঝাবে, অথবা তোমাকে বলবে কাল্পনিক অংশ জটিল সংখ্যা, জটিল সংখ্যার কাল্পনিক অংশ, জটিল সংখ্যার বাস্তব অংশ। এইভাবে প্রশ্নটা আসছে রাজশাহীতে এইবার 23 24, আর ইউ 23 24 প্রায় সব শিফটে এই কোশ্চেনটা আসছে, সব শিফটে। আর ইউ 23 24 প্রায় সব শিফটে এই প্রশ্নটা আসছে। আর জেড মানে কি এখন তুমি ধরতেই পারবা না। আর জেড মানে বাস্তব অংশ বলছে, ওই যে a + ib, তার মানে এ হইতেছে আর রিয়েল অংশ, আর ইমাজিনারি অংশ বলতে বুঝাইছে একটা জটিল সংখ্যার কি বলতো, এটা হইতেছে আমাদের ইমাজিনারি অংশ। আবার মডুলাস বলতে যে এটাকে বোঝায় পরম মান, এটাকে তোমার মডুলাস দেওয়া থাকবে না, বলবে পরম মান বের করো, পরম মান এইভাবে বের করতে বলবে। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা একটু শিখে ফেলবা। ওকে ওকে, পারবা। এখন দেখো বর্গমূলে আসি, বর্গমূল এটা 1 সেকেন্ডের ব্যাপার, খেয়াল করো, এটা 1 সেকেন্ড। তোমরা ক্লাস থেকে চলে যাচ্ছ, আমার গলা ব্যথা করতেছে, তাহলে আমিও চলে যাব ভাই, এত কষ্ট করে ক্লাস নিতেছি গরমের মধ্যে। ঠিক আছে, এসি লাগাই নাই, ফ্যান দিয়ে চলতেছে, আমার বাসায় যদিও এসি আছে, আমি আরেক বাসায় ক্লাস নিচ্ছি। ওকে, এখন ফ্যাক্ট হইতেছে যে এইখানে হইতেছে আলটিমেটলি হচ্ছে ফ্যান অফ করে ক্লাস নিচ্ছি, এই জন্য গরম লাগতেছে, মানে ভুল বোঝার কোনো কিছু নাই। তো তোমরা চলে যাইলে আমিও চলে যাব। ঠিক আছে, তোমরা চলে গেলে আমিও চলে যাব। আমি আলটিমেটলি দেখো বর্গমূল বের করার কিছু সুন্দর ট্রিক শিখাই দেই ভাই, বর্গমূল বের করার ট্রিক শিখান। বর্গমূল বের করতে গেলে যার বর্গমূল চাবে তার আয়ের সহগকে 2 দিয়ে ভাগ করবা। ভাই আপনি যে ট্রিক শিখাইতেছেন এই ট্রিক দিয়ে 1 সেকেন্ড অঙ্ক করতে পারবা, 1 সেকেন্ড। একটা বর্গমূল বের করতে তোমার 1 সেকেন্ড লাগবে, শুধু টাকা বা অ্যান্সার হয়ে যাবে, চ্যালেঞ্জ দিয়ে দিতেছি, টাকা বা অ্যান্সার হয়ে যাবে, টাকা বা অ্যান্সার হয়ে যাবে, টাকা বা অ্যান্সার হয়ে যাবে। ভাই কেমনে দেখান? ওকে দেখো, যার বর্গমূল চাবে তার আয়ের সহগকে 2 দিয়ে ভাগ করবা, আয়ের সহগকে 2 দিয়ে ভাগ করবা। ভাই ভাগ করো, আয়ের সহগ আছে -6 অথবা 6 আছে বা -6 আছে, হ্যাঁ -6। তো এই মানে 6 কে যদি 2 দিয়ে ভাগ করো কত হয়? 3 হয়, 3 হয়, তাহলে 3 হয়। ওকে 3, তাহলে আয়ের সহগকে 2 দিয়ে ভাগ করলে 3 হয় অথবা -3, তুমি 2 ভাবে চিন্তা করতে পারো। ওকে, এখন দেখো সেই অপশনটাই অ্যান্সার হবে যার বাস্তব এবং অবাস্তব অংশের গুণফল হবে 3 এর সমান।
ওই যে ওই ভাগফল, যাকে ভাগফল করলা ভাগফলের সমান হবে, তার মানে এই 3 এর সমান -3 এর সমান হবে এমন একটা অপশনই অ্যান্সার হবে। দেখো তো কোনটা অ্যান্সার হয়। দেখো এই যে এইটার বাস্তব অবাস্তব গুণ করো, 1 আর -3 কত হয় 3, এটাই অ্যান্সার। অঙ্ক অপশন দেখে অ্যান্সার হয়ে গেছে, বুঝছো? আয়ের সহগকে 2 দিয়ে ভাগ করবা, যার বর্গমূল চাবে তার আয়ের সহগকে 2 দিয়ে ভাগ করবা, ওই অপশনটাই অ্যান্সার হবে যার বাস্তব অবাস্তব দুইটা অংশের গুণফল হবে এই ভাগফলের সমান। এবং দেখো চিহ্ন হবে আয়ের আগে যেই চিহ্ন আছে আয়ের আগে ওই চিহ্নটাই হবে। দেখো এখানে প্লাস আছে, হবে না, এখানে প্লাস আছে আয়ের আগে হবে না, আয়ের আগে চিহ্ন মাইনাস, এখানে মাইনাসই হবে, এটা হইতে পারে এটা হইতে পারে, তাহলে মাইনাসই হইতে হবে। ঠিক আছে, আয়ের আগের চিহ্ন মাইনাস আছে, এখানেও মাইনাসই থাকতে হবে। এবং এই যে আয়ের সহগকে 2 দিয়ে ভাগ করো, 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 3 হয়, তাহলে বাস্তব এবং অবাস্তব দুইটার গুণফল 3 হইতে হবে। দেখো তো দুইটার গুণফল করো তো 3 হয়, দেখো তো দুইটার গুণফল 3 হয়, হয় না, এই যে 1 আর 3 এ 3 হয়। তাহলে দেখো মাঝখানের চিহ্ন কি হবে, যেটা আছে ওইটাই হবে, আয়ের আগে যেই চিহ্ন ওই চিহ্নই হবে। দেখো আয় যদি এই যেটা বর্গমূল চাইছে তার বাস্তব অংশ কি বলতো ঋণাত্মক, খেয়াল করো আবার বলতেছি, যার বাস্তব অংশ ঋণাত্মক, বাস্তব অংশ যদি ঋণাত্মক হয় যার বর্গমূল চাবে তার বাস্তব অংশ, আবার বলো, শুনতেছি শুনো, আরে আবার বলতেছি শুনো, উল্টাপাল্টা লাগে। যার বর্গমূল চাইবে তার বাস্তব অংশ যদি ঋণাত্মক হয় তাহলে আয় যুক্ত থাকবে দুইটার মধ্যে বড়টার সাথে, বড়টার সাথে। ধরো যদি এরকম হইতো 8 - 6i এর বর্গমূল কত, তাহলে কিন্তু এই অ্যান্সারটা এরকম হইতো 3 - i, এরকম হইতো, তাহলে এই অ্যান্সারটা এরকম হইতো 3 - i। দেখো আই যুক্ত থাকতো ছোটটার সাথে আর বাস্তবটা আলাদা থাকতো, কিন্তু এইখানে অ্যান্সার হইছে 1 - 3i, কারণ আই যুক্ত থাকবে বড়টার সাথে, কখন, যখন বাস্তব অংশ ঋণাত্মক হবে। ঠিক আছে, ক্লিয়ার? এখন বলো ক্লিয়ার কিনা, ডাইরেক্ট ক্লিয়ার কিনা, বলো ডাইরেক্ট ক্লিয়ার কিনা, এটা একটু বলো, শেষ অল ক্লিয়ার কিনা, অল ক্লিয়ার কিনা বলো। আমার এই শীটটা কই পাবা? এই শীট তো আলটিমেটলি হচ্ছে পেইড ব্যাচ ছাড়া দেওয়া হয় নাই ভাই, এটা বলে লাভ নাই, এটা আমরা কখনোই করি না। অনেকে তাও দেখা যায় পাইরেসি করার চেষ্টা করে, এই করে, এটা আলটিমেটলি অবৈধ প্রক্রিয়া, এখানে বরকত পাবা না, ওইটা পরে তুমি শান্তিও পাবা না, তুমি ওইখান থেকে ভালো কিছুও পাবা না। সৎভাবে একটা নোট পড়ো, আমার ফ্রি নোট পড়ো, যেটা আমি পড়াইতেছি এটা প্রায় পেইডের মতোই, সমস্যা নেই, একই জিনিস পড়াইতেছি। ওকে, এখন তাইলে বলো কোশ্চেন নাম্বার 2 অ্যান্সার কত হবে বলো, অ্যান্সার কত হবে, অ্যান্সার দাও। দেখো বুঝছো তখনই বুঝবো যখন এটার অ্যান্সার দিতে পারবে। দেখো এই যে আয়ের সহগকে 2 দিয়ে ভাগ করো, তাহলে 2√5 হবে, 2√5, তাহলে অবাস্তব বাস্তবের অ্যান্সার কত হবে বলো তো, 2√5 হবে, 2√5 মানে √20, ঠিক আছে, √20। দেখো কোনটা হয়, আয়ের আগের চিহ্ন কি প্লাস, দেখো 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 কত হবে, কোনটা হবে বলো বলো বলো। এটা একটু মিস্টেক হয়েছে, এটা 10 হবে, হ্যাঁ এটা 10 হবে, এটা 10 হবে, বলো কোনটা হবে, কোনটা হবে বলো বলো। বি এতক্ষণ হইতো না, এখন হবে। দেখো √10 আর √2 গুণ করলে কত হয়, √20 হয়, √20 মানে 2√5, আর কোন অপশনে 2√5 হয়, দেখো তো আর কোন অপশনে 2√5 হয়, এটাতেও হইতো, কিন্তু চিহ্ন তো মাঝখানে প্লাস, এখানে মাইনাস আছে, তাহলে এটা হবে না, মাঝখানে চিহ্ন প্লাসই থাকতে হবে। এবং দেখো এই যে যার বর্গমূল চাইছে তার বাস্তব অংশ কিন্তু পজিটিভ, দেখো পজিটিভ, এই জন্য আই যুক্ত আছে, দেখো ছোটটার সাথে, আই কিন্তু ছোটটার সাথে যুক্ত আছে, বড়টার সাথে যুক্ত নাই, ঠিক আছে। এবং মাঝখানে চিহ্ন প্লাস প্লাস হবে, আর এই যে এইটাকে ভাগ করলে যা পাইছি বাস্তব অবাস্তবের গুণফল হবে এটা, তাহলে অ্যান্সার বি। অ্যান্সার কত, বি। সি হইতো কেন হবে না, কারণ সি এই যে মাঝখানের চিহ্ন হইতেছে নেগেটিভ নাই, এখানে পজিটিভ নাই, আর এখানে দেখো আই যুক্ত থাকবে অবশ্যই বড়টার সাথে, কারণ দেখো আই যুক্ত থাকবে ছোটটার সাথে, কারণ হইতেছে আয়ের আগে এইটার আগে চিহ্ন হচ্ছে পজিটিভ হইলে আই যুক্ত থাকবে ছোটটার সাথে। ওকে, বি হবে। পরেরটা বলো, এটা সি এর প্রশ্ন, এটার বর্গমূল কত, সি স্কয়ার ইকুয়াল এত হইলে সি কত, মানে বর্গমূলই চাইছে, ওইটাই মানে বর্গমূল চাইছে, তাহলে সি মানে হইতেছে √5 + 12i, √5 + 12i বর্গমূল চাইছে, বলো। তাহলে 5 + 12i এর বর্গমূল চাইছে, সহজ কথা, 5 + 12i এর বর্গমূল কত, এটার বর্গমূল চাইছে, তাহলে 12 কে ভাগ করো 2 দিয়ে 6 হবে, তাহলে কোন অপশনটা অ্যান্সার হয় বলো তো, 3 × 2 = 6, মাঝখানের চিহ্ন হবে প্লাস, একটা অপশনই আছে ই। দেখো অ্যান্সার করা দেখার আগে অ্যান্সার হয়ে যাচ্ছে ই। দেখছো এই যে নাফিজা আহমেদ অ্যান্সার দিয়ে দিছে, পোলাপান কত অ্যাডভান্স, প্রোফাইল দিয়ে রাখছে স্বাধীন, তার মানে যুদ্ধ করছে, তার মানে ই অ্যান্সার দিয়ে ফেলতে পারতেছো, 3 × 2 = 6 হবে। কেমনে বুঝছো, কারণ এই যে দেখো বাস্তব অংশ পজিটিভ, আই যুক্ত থাকবে ছোটটার সাথে, মাঝখানে চিহ্ন প্লাস হবে, এটাও কিন্তু 3 × 2 = 6 হয়, কিন্তু মাঝখানে চিহ্ন মাইনাস, কিন্তু এখানে আছে প্লাস, তাহলে অ্যান্সার হবে ই।
ঠিক আছে, এবং বর্গমূল মানে দুইটা মূল অবশ্যই প্লাস মাইনাস থাকবে, অবশ্যই প্লাস মাইনাস। আর চতুর্মূল যদি বলে যে ভাই চতুর্মূল বের করেন, চতুর্মূল, তাহলে এইখানে প্লাস মাইনাস এরকম থাকবে, এরকম থাকবে, হ্যাঁ এরকম থাকবে, এরকম থাকবে। চতুর্মূল বের করা আরো 1 সেকেন্ডের ব্যাপার, শিখাইতেছি, এরপরটা শিখাইতেছি। দেখো এই যে এত এর বর্গমূল কত বলো, এত এর বর্গমূল কত? 17 মাইনাস 20 রুট 2i। তাহলে দেখো মাইনাস আছে, তাহলে মাঝখানে প্লাস আছে যেটা, ওটা আগেই বাদ। দেখো মাইনাস আছে, তাহলে 20 রুট 2 কে বাদ, এটাকে বললে 10 রুট 2 হবে, 10 রুট 2। তাহলে এই যে দেখো 10 রুট 2, এটা 10 রুট 2 হয় না, এটাও 10 রুট 2 হয় না, তাহলে 10 রুট 2 একটাই হয়, এ নাম্বার। দেখো এই যে এটা আই যুক্ত আছে ছোটটার সাথে, কারণ দেখো 17 আগে প্লাস চিহ্ন পজিটিভ, তাহলে আই যুক্ত থাকবে ছোটটার সাথে, মাঝখানে মাইনাস, মাঝখানে মাইনাস। ঠিক আছে, এই যে দেখো 5 দোকানে 10 রুট 2, এই যে 10 রুট 2 অ্যান্সারে। বুঝছো? বলো তো, বর্গমূল বের করা তোমার আটকাইতে পারবে কোনোদিন? আর কেউ পারবে না, জীবনেও না। এবং তুমি ভাবতেছো সুমন ভাই মনে হয় শুধু শর্টকাট শিখাইতেছে, শুধু এই জিনিসটা, অন্য অঙ্কগুলা মনে হয় হবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ দিতেছি, তুমি যদি একটা অঙ্ক বের করতে পারো যেটা এই রুলসে হবে না, সুমন ভাই পড়াবে না। মানে এরকম না যে হচ্ছে একটা দুইটা এক্সেপশনাল থাকতে পারে, বাট 99% এক্সেপশনাল আমি এখনো পাই না। 99% প্রশ্ন এইভাবে মিলবে, বর্গমূলের সব মিলবে, সব। এই যে দেখো সিকের ওয়েটে আসছে, সিকের ওয়েটের অঙ্ক আমি শর্টকাট মেরে দিব, কারণ সিকের ওয়েটে এমসিকিউ প্রসেস, এমসিকিউতে তো আমার রিটেন দরকার নাই ভাই। সিকের ওয়েট 22-23 আসছে, বিশ্বাস না হলে বিগত প্রশ্ন দেখো, এটা আসছে যে 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, এটার বর্গমূল কত? এই অ্যান্সারটা যদি দিতে পারো তাহলে তোমার আর কেউ আটকাইতে পারবে না। বলো 2x প্লাস i ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এর বর্গমূল কত? তাহলে i এর সহগকে 2 দিয়ে ভাগ করতে হবে, i এর সহগ কত? এক্স স্কোয়ার মাইনাস 1। এক্স স্কোয়ার মাইনাস 1 কে আমি বলতে পারি এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, এইভাবে বলতে পারি, কারণ এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসে। এটার 2 দিয়ে ভাগ করলে নিচে একটা 2 হবে, নিচে একটা 2 হবে না? বলো তো। এখন দেখো কোন অপশনটা গুণ করলে বাস্তব অবাস্তব সমান হয়? মাঝখানের চিহ্ন প্লাস থাকতে হবে, সহজ কথা। এটা কিন্তু সিকের ওয়েটে আসছে, বলো কত হবে? এটা কিন্তু এ হবে, এ হবে। এই যে দেখো 1/√2 যখন দুইবার গুণ করবা, 1/√2 ইন্টু 1/√2 যখন দুইবার গুণ করবা তখন কিন্তু হাফ হয়ে যাবে। আর নিচে এই যে দেখো x প্লাস 1 x মাইনাস 1, দেখছো? এই যে কিন্তু কথা হইলো যে বাস্তব অংশ কিন্তু পজিটিভ, পজিটিভ হওয়ার কারণে আই যুক্ত থাকবে ছোটটার সাথে, এই যে x মাইনাস 1 এর সাথে আই যুক্ত আছে, আবার কখনো x প্লাস 1 এর সাথেও আছে। অপশন কিন্তু দুইটা সেম, দেখো এখানে 1/√2 x প্লাস 1 x মাইনাস 1, x মাইনাস 1 x প্লাস 1, প্রায় কিন্তু আলটিমেটলি সেম অপশন, বাট আই যুক্ত একটা বড়টার সাথে একটা ছোটটার সাথে। কেমনে ছোট বড় বুঝছো? একটা মাইনাস একটা প্লাস, মাইনাসটা ছোট আর প্লাসটা বড়। কেন বড়টা আই যুক্ত থাকবে ছোটটার সাথে? কারণ এটা বাস্তব অংশ পজিটিভ এবং মাঝখানের চিহ্ন প্লাস। দেখছো অ্যান্সারে। দেখো তাইলে আলটিমেটলি বর্গমূল শেষ। বলো ডান কিনা? বর্গমূল ডান। এখন আমি চতুর্মূল পড়াবো, আমি আলটিমেটলি তোমাদেরকে পড়াইতে আসছি, পড়াবো, ঠিক আছে? কেউ কিছু মনে করলে মনে করতে পারো। চতুর্মূল এটা একটু বড় চ্যাপ্টার ভাই, এটা একটা ক্লাসে শেষ হয় না, খুব টাফ, হ্যাঁ খুব টাফ, একটা ক্লাসে শেষ হয় না, খুব টাফ। এই চতুর্মূল পড়াবো। এখন বর্গমূলের ভিতরে কিছু জিনিস আছে, এই যে 2i এর বর্গমূল কত, এটাও কিন্তু ওই রুলসেই হয়। দেখো 2i কে 2 কে যদি ভাগ করো, এই যে দেখো 1 হয়, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে বাস্তব অবস্থা গুণ করে দেখো 1 হবে। এটা 2i এর বর্গমূল, এটা মাইনাস 2i এর বর্গমূল, শুধু মাঝখানে প্লাস মাঝখানে মাইনাস। 2i এর বর্গমূল কত? 1 প্লাস i, সামনে প্লাস মাইনাস। মাইনাস 2i এর বর্গমূল কত? 1 মাইনাস i। ভাই এক i এর বর্গমূল কত আর মাইনাস i এর বর্গমূল কত? ঠিক আছে, এই যে দেখো 1/√2 একটা হবে 1 প্লাস i, 1/√2 একটা হবে 1 মাইনাস i। এই চারটা জিনিস একটু মনে রাখবা। মনে বলতে এটা এমনি দেখলেই, এক নজর দেখলেই মনে থাকবে। দেখো এক নজর 1 প্লাস i 1 মাইনাস i, 1 প্লাস i 1 মাইনাস i, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। আর i এর ক্ষেত্রে শুধু সামনে একটা 1/√2 আসবে, ঠিক আছে? আর এই যে i এর সাথে i এর বর্গমূল, মাইনাস i এর বর্গমূল যোগ করলে প্লাস মাইনাস √2 হয়। আর i এর সাথে মাইনাস i এর বর্গমূল এটা যদি যোগ করো, বিয়োগ করো, তাইলে যে এটা হয়। এই দুইটা জিনিস একটু মনে রাখো দয়া করে, হ্যাঁ? এই যে এইটা বিশেষ করে ভর্তি পরীক্ষায় আসে, যে i এর বর্গমূলের সাথে এই যে এইটার বর্গমূলের সাথে এটার বর্গমূল যোগ করে দিবা, i এর বর্গমূলের সাথে মাইনাস i এর বর্গমূল যোগ করবা, তাহলে অ্যান্সার হবে আমাদের কত বলতো? √2। ঠিক আছে, এই প্রশ্নটা অনেক আসে, অনেক হিউজ। এই যে i এর বর্গমূলের সাথে আমাদের মাইনাস i এর বর্গমূল যোগ করবা, তাহলে অ্যান্সার হবে √2। আর i এর বর্গমূলের সাথে বিয়োগ করবা, মাইনাস i এর বর্গমূল বিয়োগ করবা, তাহলে অ্যান্সার হবে প্লাস মাইনাস কত বলতো? প্লাস মাইনাস √2i।
বলো বর্গমূল ডান হইলে চতুর্মূলে আরো 5 মিনিটে পড়ায় দেওয়া যাবে। চতুর্মূল আরো সহজ ভাই, চতুর্মূলটা একটু দেখায় দেন, চতুর্মূলটা একটু দেখায় দেন। দেখো চতুর্মূলটা দেখায় দেই, চতুর্মূল আরো সহজ, চতুর্মূল আরো সহজ, চতুর্মূল আরো সহজ। বলো বর্গমূল কমপ্লিট কিনা, বর্গমূল পারবা কিনা, বলো বলো বলো, দ্রুত বলো, আমাদের মোটামুটি ক্লাস শেষ করতে হবে। হ্যাঁ ক্লাস শেষ করে দিব, আর অল্প একটু পড়াবো, ক্লাস শেষ করে দিব, প্রয়োজনে এটা আরেকটা ক্লাস নিব, আরেকটা ক্লাস নিব। চতুর্মূলটা পড়ায় দেয়, আর ঘনমূল নিয়ে পড়াবো না, ঘনমূল আমি আজকে এমনিও পড়াবো না, আমি জানি, কারণ ঘনমূল হচ্ছে আমি একটা শুধু একটা ইউটিউবে 35 মিনিটের একটা ক্লাসই আছে, না 40 মিনিটের একটা ক্লাসই আছে শুধু ঘনমূল নিয়ে ইউটিউবে, এমডি সুমন হোসেন এই চ্যানেলে, এমডি সুমন হোসেন চ্যানেলের নামটা ফিজিক্স সেন্টার দিতে হবে, এমডি সুমন হোসেন অনেকে খুঁজে পায় না, এমডি সুমন হোসেন লেখলেই আসবে, শুধু ঘনমূলের একটা ক্লাসই আছে এই জটিল সংখ্যার উপরে, শুধু ঘনমূলের ক্লাস, আর অন্য কোনো টপিক পড়াই নাই, ওইখান থেকে ঘনমূলটা পড়ে নিবা। এবং কৃষিতে যারা পরীক্ষা দিবে আমি 100% নিশ্চয়তা দিব ঘনমূল আসবে, আসবেই 100%। একটা টপিক যদি বলা যায় 1000% বলা যায় এটা ঘনমূল। এবং এইবার জিএসটিতে আসছে, জিএসটি 23-24, জিএসটি 23-24-এ একটা প্রশ্ন ঘনমূল থেকে হুবহু রিপিট করছে শীট থেকে, যে এই প্রশ্নটা ঘনমূলে জিএসটি 23-24-এর একটা প্রশ্ন আসছে, এই যে এটা, এই যে এই প্রশ্নটা, এবার এই প্রশ্নটা এবার শুধু 57-র জায়গায় 58 দিয়ে আসছে। 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 19,999, এটা ঠিকই ছিল, 15,557-র জায়গায় শুধু 58 দিয়ে আসছে, এটা জিএসটিতে আসছে এবার 23-24। ঠিক আছে, জিএসটি 23-24-ও আসছে, ঢাকা ইউনিভার্সিটি, সব জায়গা থেকে এখান থেকে প্রশ্ন আসবে। তো ঘনমূলটা তোমরা পড়ে নিবা, কারণ এটা 1000% টপিক, এটা থেকে প্রশ্ন আসবে আসবে আসবে, এটা 100%, এটা মিস নাই। দেখো চতুর্মূলটা পড়াই ভাই, চতুর্মূল কিভাবে পড়াবেন দেখো। ফ্যাক্ট হইতেছে এরকম যদি হয়, যেমন তোমাকে বলবে -81 এর চতুর্মূল কত, -81 এর চতুর্মূল কত, খেয়াল করো, মানে ব্যাপারটা হইতেছে -n² আকারে তুমি ফর্মুলাটা সাজাবা, -n² আকারে নিবা, তাহলে 81-কে যদি n² আকারে নেও তাহলে -9² হয়, এরকমই দিবে, এরকম মানগুলাই দিবে যেগুলা তুমি n² আকারে নিতে পারো। ঠিক আছে, তাহলে এইটার চতুর্মূল হবে, খেয়াল করো, এটার চতুর্মূল হবে প্লাস মাইনাস, সামনে দিবা একটা প্লাস মাইনাস দিবা, √n কে 2 দিয়ে ভাগ করে দিবা, আর কিচ্ছু না, √n/2, 1 প্লাস মাইনাস i। ঠিক আছে, খেয়াল করবা সকল চতুর্মূলে 1 বাদ দিয়ে 1 বাদ দিয়ে 1 বাদ দিয়ে সকল চতুর্মূলে 1 প্লাস মাইনাস i থাকবে, কমন, এই পার্টটুকু কমন থাকবে সকল চতুর্মূলে। ঠিক আছে ভাই, বুঝি নাই, আর একটু বুঝান। যেমন ধরো তোমাকে বলছে ভাই -81 এর চতুর্মূল কত, তুমি এটাকে -n² আকারে নাও, দেখো -9², তাহলে কি বলছি, √9 কে 2 দিয়ে ভাগ করে দাও, এই যে n/2 মানে 9/2, আর এইখানে দিয়ে দিবা এই সামনে একটা প্লাস মাইনাস আর 1 প্লাস মাইনাস i, এই যে 1 প্লাস মাইনাস i, এই জিনিসটা চতুর্মূলে কমন থাকবে, কমন থাকবে। ভাই বুঝিনি, আরেকটা অঙ্ক দেন, আরেকটা দিয়ে বুঝান, এটা বুঝতেছি না, এটা বুঝতেছি না। দেখো এই যে -144, -144, ঠিক আছে, -144, খেয়াল করো, -144, তাহলে এই জিনিসটাকে তুমি কি করবা, -12², অপশন কিন্তু এইভাবেই থাকবে, অপশন এইভাবেই থাকতে পারে, অথবা এই যে 3 কে বর্গমূল করলে এইভাবে থাকতে পারে, ধরো 3/2, 1 প্লাস মাইনাস i, এখানে 4টা মান আছে, প্লাস মাইনাস একবার এখানে কাউন্ট করবা, প্লাস মাইনাস একবার এখানে কাউন্ট করবা, 4টা মান আছে। ঠিক আছে, এখন দেখো 12², তাহলে কি হবে, প্লাস মাইনাস সামনে দিয়ে দাও, √12 কে 2 দিয়ে ভাগ করে দাও, 12 কে 2 দিয়ে ভাগ করে দাও, আর এইখানে 1 প্লাস মাইনাস i ফিক্সড, এইটা 1 প্লাস মাইনাস i, এটা কমন থাকবে সব চতুর্মূলে। ভাই আরেকটা দেখান, ধরো তোমাকে বললো 169 -169, এটার চতুর্মূল বের করো, তাহলে তুমি কি করবা ভাই, 4 - 13², এইভাবে লিখবা, তাহলে দেখো ইকুয়াল প্লাস মাইনাস, এই যে 13 কে 2 দিয়ে ভাগ করবা, আর এখানে 1 প্লাস মাইনাস i, এটা কমন থাকবে, এটা কমন থাকবে। বুঝছো, এখন বুঝছো কিনা বলো, এখন বুঝছো কিনা? হ্যাঁ, এখানে 3/√2 হবে, এখন বুঝছো কিনা দেখো তো, চতুর্মূল পারবা কিনা, এখন দেখো চতুর্মূল বের করতে পারবা কিনা। চতুর্মূল, আমার আর একটা ফোন বন্ধ হয়ে গেছে রে, তোদের ক্লাস নিতে নিতে আর একটা ফোন বন্ধ হয়ে গেছে। ওকে, চতুর্মূল পারবা কিনা জানাও, চতুর্মূল পারবা কিনা এটা জানাও, চতুর্মূল পারবা কিনা, চতুর্মূল পারবা কিনা। তাহলে এখন আমাকে বলো, কুয়েটে আসছে 15-16, খেয়াল করো, খেয়াল করো, ধরো এই যে এটা রুয়েটে আসছে, হ্যাঁ রুয়েটে আসছে, 10-11 সাল সহ লেখা দিতেছি যাতে তুমি খুঁজে বের করতে পারো আলটিমেটলি। চতুর্মূল হচ্ছে -16, খেয়াল করো, -16 কে তাহলে কি করা যাবে, রুয়েটে আসছে -4² লেখা যাবে, তাহলে দেখো প্লাস মাইনাস 4/2, 1 প্লাস মাইনাস i, এই যে দেখো 4/2 মানে আলটিমেটলি প্লাস মাইনাস √2, 1 প্লাস মাইনাস i,
1 প্লাস মাইনাস আই। এই যে দেখো অ্যান্সার শেষ। ঠিক আছে, অ্যান্সার শেষ। আগে যেটা করালাম ওটা বুট এক্সে আসছে, বুট এক্স 18-19 আসছে, যে এই প্রশ্নটা আসছে বুট এক্স 18-19, বুট এক্স 18-19। একটাও বানায় বলতেছি না, বুট এক্স এর প্রশ্ন ব্যাংক খুললে এটা পাবা। চতুর্ঘাত আসে 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 আসে, চতুর্ঘাত বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং এ আসে। তাহলে বলো, এই যে এটা আসছে কুয়েট, এবং খুবই রিসেন্ট ইয়ার 16-17-তে আসছে কুয়েট। এই যে এটা -625, -625 4, বলো কত হবে? 625 কার বর্গমূল বলো তো? 25-এর। দেখো 4, তাহলে -25 স্কোয়ার। তাহলে অ্যান্সার কি হবে? এই যে প্লাস মাইনাস দিবা, 25-কে 2 দিয়ে ভাগ করে দিবা রুট ওভার। এই যে রুট ওভার দিয়ে 25-কে 2 দিয়ে ভাগ, 1 প্লাস মাইনাস আই ফিক্সড। এইটুকু ফিক্স থাকবে, এইটুকু ফিক্স থাকবে। তাহলে এখন তুমি এটা যে কোনো ভাবে এটাকে ফরম্যাট করতে পারো। তুমি চাইলে এটাকে লিখতে পারো এরকম, যেমন রুট ওভার 50/2 এভাবে লিখতে পারো 1 প্লাস মাইনাস আই। অথবা তুমি এটাকে বলতে পারো প্লাস মাইনাস 50-কে যদি ভাঙাও তাহলে লিখতে পারবা, দেখো কত, 5√2 1 প্লাস মাইনাস আই, এরকম লিখতে পারো। ঠিক আছে, এরকম লিখতে পারো। তাহলে বলো ডান কিনা, ডান কিনা? শুধু একের চতুর্মূলটা আলাদা। ঠিক আছে, শুধু একের চতুর্মূল, এটা পারবা কিনা বলো, বলো 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 বলো, পারবা কিনা? শুধু একের ক্ষেত্রে যদি বলে যে দেখো, যদি তোমাকে বলে এরকম একের চতুর্মূল কত, -1 এর চতুর্মূল বললেও তো সেমই হবে। ধরো তোমাকে বলছে ভাই -1 মানে কত দেখো তো, এই যে দেখো -1 স্কোয়ার, এইভাবে সাজানো যায়। দেখো 1 কেও কিন্তু এইভাবে -n স্কোয়ার আকারে সাজানো যায়। তাহলে প্লাস মাইনাস √1/√2, 1-কে 2 দিয়ে ভাগ করবা, 1 প্লাস মাইনাস আই 1, এটা শেষ। -1 এর চতুর্মূল যদি একের চতুর্মূল বলে, তাহলে এইটাকে তুমি ni প্লাস মাইনাস n প্লাস মাইনাস ni, মানে +-1 প্লাস মাইনাস আই, এইভাবে সাজায় দিবে। এই চারটা মূল ভাই, চারটা মূল কি কি? 1 -1 i -i, এই চারটা হইতেছে একের চতুর্মূল। এককের চতুর্মূল +-1 প্লাস মাইনাস আই, +-1 প্লাস মাইনাস আই, শেষ। দেখো একের চতুর্মূল চারটা, আবার -1 চতুর্মূল কিন্তু নরমাল নিয়মেই হইতেছে। দেখো -1-কে 2 দিয়ে ভাগ দিবা √1 +-1 প্লাস মাইনাস আই। এই যে এইটুকু কমন, এইটুকু কমন, একদম চকচকা করে পড়াই দিতেছি। এরপরেও যদি এই লেভেলের ক্লাস তোমাদের ফ্রিতে দিছি, আচ্ছা তোমরা বলো তো, এই যে 1 ঘন্টা ক্লাস কাইটা গেছে, তোমাদের কি মনে হইতেছে 1 ঘন্টা হয়ে গেছে? 1 ঘন্টার অনেক বেশি হয়েছে, 1 ঘন্টা হয় না, 1 ঘন্টা প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। তো আলটিমেটলি তোমাদের কি ফিল হইতেছে? তো আমি এইভাবেই মানে দরদ দিয়ে ক্লাস নিই, মানে আলটিমেটলি তোমাদের কিন্তু বিজ্ঞাপন দেয় নেই যে তুমি আমার সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হও, আমাদের সেকেন্ড টাইম ব্যাচে এই দেওয়া হয়, অমুক দেওয়া হয়, তমুক দেওয়া হয়। আলটিমেটলি তুমি আমার কাছে ভর্তি হবে আমার ক্লাস দেখে, যে ভাই আলটিমেটলি কতটুকু দায়িত্ব নিয়ে পড়ায়। ফ্রি ক্লাসে এইভাবে নিতেছি, পেইড ব্যাচে সারাদিন গল্প করি ওইরকম না, পেইড ব্যাচেও এইভাবেই পড়াই আমি। আমার ফ্রি পেইডের মধ্যে ওইরকম আহামরি ক্লাস নেওয়ার সিস্টেমে পার্থক্য নাই। আমি চাকচিক্য পছন্দ করি না। 5 বছর ধরে অনলাইনে পড়াইতেছি, যদি নাই হইতো তাহলে তো টিকে থাকতে পারতাম না। এবং কোনো বছর আমাদের স্টুডেন্ট কমে নাই, বরং দ্বিগুণ হারে বাড়ছে, দ্বিগুণ হারে। এটা আমি গর্ব করে বলি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এটা আমি খুব গর্ব করে বলি, আলহামদুলিল্লাহ। ফিজিক্স সান্টার্সের ওই লেভেলের একটা খাতাই পড়াইলেও দেখবা যে আমাদের মানে একটা ইয়া আছে। আর তোমাদের ইনভাইট, তোমরা সবাই কালকে ইনভাইটেড, সবাই কালকে ইনভাইটেড। হ্যাঁ, সবাই কালকে চলে আইসো। আমি আর একটা টপিক পড়ায় ক্লাস শেষ করবো, যাও না। আর্গুমেন্টটা হালকা একটু দেখাই দিব, আর্গুমেন্টটা হালকা একটু দেখাই দিব। সবাই কালকে আইসো। কে কে আসবা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা আগেই, কারণ একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে। তো ধরো কেক আমি অর্ডার দিয়ে দিছি, মিষ্টি অর্ডার দিয়ে দিছি, আর সাথে সফট ড্রিঙ্কস থাকবে, মানে মজো। তো এটা যারা আসবা আমাকে জানায়ও, আমি ওইভাবে অ্যারেঞ্জ করতে হবে আর কি। 35538868, এইটা হইতেছে আমাকে রিচ করার একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার। কল দিবা না, কল দিলে পাবা না, হোয়াটসঅ্যাপ করবা, তাইলে আমাকে রিচ করতে পারবা। ঠিক আছে, ওকে। এনিওয়ে, আমি আর একটা টপিক পড়াই দিতেছি, এটা পড়াইলেই শেষ। আর্গুমেন্ট। দেখো ক্লাসে পড়াশোনার মনোযোগ নাই, তুমি চিন্তা করো, এখনো 215 জন ক্লাসে আসো। মিয়া কারো মাথায় এখন কিছুই নাই, তোমরা 215 জন আসো, মানে তোমরা একটা জিম বলে না, ওই যে কোনো গেম খেলছো কিনা জানি না, মানে একদম ডায়মন্ড। এই 215টা পোলা মানে এখন আছে, এরা ডায়মন্ড। কারণ পড়ালেখা কারো মাথাতেই নাই। আমরা তো ক্লাস নেওয়ার মতোই ফ্লো পাইতেছি না, আর তো তোমরা পড়ালেখা করবা। তো এরপরেও টানা 1 ঘন্টা 20 মিনিট ধরে ক্লাস কইরা লাস্টে যায় ঠিক আছো, তো তুমি নিজেরা নিয়ে গর্ব করবা না কেন? তোমার চান্স হইলে, না হইলে কার হবে? তোমার চান্স হবে, লিখে নাও। এই যে সাইন দিয়ে দিতেছি, লিখে নাও। সাইন দিব না, নকল করবি আবার, পরে দেখা যাবে আমার ব্যাংক ব্যালেন্স 0। ওকে। এই যে দুলা সাহা বলতেছে আপনার ক্লাস অনেক ভালো লাগে, জান্নাতুল ফেরদৌস আশা। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিকাল 4টা, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
শেখ রিভি ক্যাম্পাস প্রশাসনিক ভবন। হ্যাঁ, কাউকে বললেই দেখায় দিবে প্রশাসনিক ভবন। প্রশাসনিক ভবনের সামনেই হবে। আইসা একটু ওয়েট করতে হবে, আমাকে 4টাই পাবা না, 4টাই আমরা এখান থেকে জমায়েত হবো আর কি। বিকাল 4টা এখানে আমরা একটা কেক কাটবো, লাইভে যাইতে পারি। এই পর্যন্তই, ছোটখাটো অ্যারেঞ্জমেন্ট। যদি আসো এইখানে চলে আসবা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে বিকাল 4টায় থাকবা, আর আমাকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। ওকে, এখন আর্গুমেন্টটা লাস্ট পড়ায় দেই। দেখো আর্গুমেন্টটা লাস্ট পড়ায় দেই, খেয়াল করো। আর্গুমেন্টের বিষয়টা হইতেছে, আমি দুই একটা জিনিস তোমাকে একটু দেখাই। আর্গুমেন্টটা থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, আর্গুমেন্টটা পড়ায় দেই। আচ্ছা, তুমি আমাকে একটু বলো তো 1√3 এটার পোলার স্থানাঙ্ক কত বলো? এটার মেয়ের স্থানাঙ্ক নাই আসলে, আমি খুবই দুঃখিত। মেয়েদের স্থানাঙ্ক দিতে পারি নাই, মেয়েদের আইসক্রিমও দিতে পারি নাই, মেয়েদের কোনো কিছুই দিতে পারি নাই। তো আলটিমেটলি পোলার স্থানাঙ্ক, পোলাদের স্থানাঙ্ক আছে। পোলার আয়ন একটু ভাব নিতেছে, দেখ আমাদের স্থানাঙ্ক আছে, ঠিক আছে। পোলার এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক XY, পোলার স্থানাঙ্ক হইতেছে R থিটা। আমাকে একটু কাইন্ডলি বলো, আর এর ভ্যালু তো বের করা শিখছই, মডুলাস তো বের করা শিখছই, যে জাস্ট এরকম রুট দিয়ে এটার বর্গ কত 1, এটার বর্গ কত 3, এটা শেষ মডুলাস, এটা বের করা শিখছো। এখন কথা হইতেছে R থিটা কত হবে বলো? থিটা কত হবে? ফার্স্ট কোয়াড্রেন্ট ভাই, প্রথম চতুর্ভাগ, তাহলে tan ইনভার্স √3/1, tan ইনভার্স √3/1, তাহলে आंसर হবে π/3, 60 ডিগ্রি। তাহলে आंसर হবে tan ইনভার্স কত বলো তো? π/3, tan ইনভার্স π/3, tan ইনভার্স π/3। খেয়াল করো, এটা তোমরা একটু খেয়াল করো যে tan ইনভার্স π/3 হইতেছে কিনা। তাহলে ফ্যাক্ট হইতেছে, এই জিনিসটাকেই তোমাকে আর্গুমেন্টে এসে বলবে কি জানো? √3i এর আর্গুমেন্ট কত? 1√3, দুইটা বিন্দু, কিন্তু এখানেও দুইটা বিন্দু, একটা 1 একটা √3, একটা x একটা y, একটা x জাস্ট এইভাবে জটিল আকারে দিয়ে দিছে। তো তোমাকে বলবে আর্গুমেন্ট অফ জেড কত, মডুলাস আর্গুমেন্ট অফ জেড, জটিল সংখ্যার আর্গুমেন্ট কত। তো আর্গুমেন্ট ওই সেম ভাবে বের করবা। tan ইনভার্স উপরে হবে আয়ের সহগ √3 আর নিচে হবে বাস্তব অংশ, आंसर π/3। এটা তো একটা আর্গুমেন্ট গেল, আর্গুমেন্ট কিন্তু দুইটা হয়। তাহলে একটা যদি ঘড়ির কাঁটার বিপরীত হয় আর একটা ঘড়ির কাঁটার দিকে আছে, দিকেরটা বের করছো, বিপরীতটা কিভাবে বের করবা? এইটা থেকে জাস্ট 2π মাইনাস করে দিবা, সহজ কথা, 2π মাইনাস করে দিবা, ঠিক আছে। 2π মাইনাস করলে দেখো আমাদের आंसर কত হইতেছে, π - 6π3। দেখো এটা ঋণাত্মক আর্গুমেন্ট চলে আসবে, ঋণাত্মক। একটা ধনাত্মক হইলে আর একটা ঋণাত্মক হবে, এটা মাথায় রাখবা। তাহলে आंसर হবে দেখো -5π/3, -5π/3 শেষ। একটা ধনাত্মক আর্গুমেন্ট, একটা গৌণ আর্গুমেন্ট, ঋণাত্মক আর্গুমেন্ট, ঠিক আছে। -2π কি করে দিছি, মাইনাস করে দিছি। তাহলে आंसर হইতেছে আমাদের আলটিমেটলি এইটা হইতেছে আর্গুমেন্ট বের করার ট্রিক্স। আর্গুমেন্ট এটা রুয়েটে 2বার আসছে, এই প্রশ্নটাই যে এটা রুয়েটে 2বার আসছে, চাপা পারতেছি না, এটা রুয়েটে আসলেই 2বার আসছে। সহজ হইলেও মাঝে মাঝে সহজ প্রশ্ন আসে, সহজ প্রশ্ন আলটিমেটলি আসে। ওকে, আমি কিছু আর্গুমেন্ট আরো দিতেছি। দেখো এখন যদি তোমাকে বলি যে ভাই -1√3 এর কার্তেশীয় স্থানাঙ্ক কত, দেখো থিটা কিভাবে বের করবা? এটা বোঝা যাইতেছে ভাই, x ঋণাত্মক y ধনাত্মক, এটা দ্বিতীয় চতুর্ভাগে বের করতে হয় π - tan ইনভার্স y/x √3/1, মডুলাস দিয়ে দিতে হবে, মানে পজিটিভ ভ্যালুটা নিতে হবে। তাহলে দেখো π - π/3। তাহলে দেখো এটা কেন বুঝছি, কিভাবে বুঝছি? দেখো প্রথম চতুর্ভাগ মানে x y দুইটাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে x নেগেটিভ y পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে দুইটাই নেগেটিভ। যখন দুইটাই নেগেটিভ হবে তখন বুঝবা তৃতীয়তে আছে, আর যখন x পজিটিভ y নেগেটিভ হবে তখন বুঝবা চতুর্থতে আছে। তাহলে প্রথম চতুর্ভাগে বের করার সূত্র হইতেছে tan ইনভার্স কত বলতো, y/x। এটা দ্বিতীয় চতুর্ভাগে বের করার উপায় হইতেছে π - tan ইনভার্স y/x, এটা হইতেছে দ্বিতীয় চতুর্ভাগ। আর তৃতীয় চতুর্ভাগে বের করা হচ্ছে π প্লাস tan ইনভার্স y/x, তৃতীয় চতুর্ভাগ। এটা একটা বের করার উপায় শিখাইতেছি। আর চতুর্থ চতুর্ভাগ হইতেছে -tan ইনভার্স y/x, অথবা 2π থেকে মাইনাস করতে পারো। আরেকটা নিয়ম হইতেছে 2π - tan ইনভার্স y/x, দুইটা ভাবেই করতে পারো। এগুলা তোমরা জানো, এগুলা সরল রেখাতে খুব ভালো করে পড়াইছি, এখন আর আমি ওইভাবে পড়াইতেছি না। তাহলে দেখো आंसर হবে 2π/3। তাহলে একটা যেহেতু আমাদের পজিটিভ আর্গুমেন্ট আসছে, আরেকটা নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ আর্গুমেন্টটা কিভাবে বের করবা ভাই? এই যে -2π করে দিবা। তাহলে आंसर হবে দেখো 4π/-4π/3, এই যে এটা দেখো 2π/3 থেকে আমি 2π মাইনাস করে দিছি, মাইনাস করলে দেখো এই যে 2π - 6π ডিভাইডেড বাই 3, তাহলে आंसर হবে -4π/3। বুঝছো কিনা বলো? জিনিসটা বুঝছো কিনা? নরমালি চিন্তা করো যে জিনিসটা নরমালি বুঝছো কিনা, এটা বলো।
জিনিসটা নরমালি বুঝছো কিনা এটা বলো। এখন দেখো এই যে জাহাঙ্গীরনগর 22-23 এইভাবে বলেই দিছে, জাহাঙ্গীরনগর 22-23 একটা প্রশ্ন দিছে যে 2 - 2i এর মুখ্য আর্গুমেন্ট কত, এইভাবে বলেই দিছে মুখ্য আর্গুমেন্ট কত। এটা 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 বলো তো, এটা জাহাঙ্গীরনগর 22-23 একদম সরাসরি উল্লেখ করে দিছে, এটা বলো। মুখ্য আর্গুমেন্ট যখন বলে দিবে তখন কিন্তু আর তুমি ওইভাবে দুইটা বের করার দরকার নেই, একটাই বের করবা। তো এটা যেহেতু চতুর্থ, দেখো এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগ, তাহলে কিভাবে মুখ্যটা বের করতে হবে? tan ইনভার্স এই যে 2/2, তাহলে -π/4, এই যে -π/4 শেষ। ভাই আরেকটা আর্গুমেন্ট আছে, এখন কি করবা? এই যে কাহিনীটা তোমরা কি করো জানো, -π/4, ভাই আরেকটা আর্গুমেন্ট বের করবো, তাহলে আবার -2π করবো? জীবনেও না, এই কাজ করবা না। একটা মাইনাস যখন চলে আসবে তখন আরেকটা বের করার উপায় হইতেছে এখন 2π থেকে মাইনাস করবা, এখন 2π থেকে মাইনাস করবা π/4, এখন উল্টাটা করবা, পজিটিভটা আছে নেগেটিভটা বের করবা। তাইলে পজিটিভটা থেকে কি করছি দেখো, পজিটিভটা আছে নেগেটিভটা বের করছি, পজিটিভ থেকে 2π মাইনাস করছি। আর যখন নেগেটিভটা আছে পজিটিভটা বের করব তখন 2π থেকে ওইটা বাদ দিয়ে দিব। তাহলে দেখো আমাদের হচ্ছে -7π, সরি মাইনাস না, তাহলে তখন আমাদের দাঁড়াবে 7π/4। এই যে দেখো এটা পজিটিভ আসবে, এটা পজিটিভ এটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, বাট নেগেটিভটা মুখ্য আর্গুমেন্ট হবে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে। নেগেটিভটা হচ্ছে এই যে এই সূত্রটা হইতেছে মুখ্য আর্গুমেন্টের, বুঝছো বুঝছো বুঝছো? তাহলে আর একটা লাস্ট প্রশ্ন করো, 3 - 3i এর আর্গুমেন্ট কত বলো? এইটা লাস্ট প্রশ্ন তোমাদের জন্য, এখন পর্যন্ত 200+ আছে, ভেরি গুড। এর আর্গুমেন্ট কত এটা বের করতে পারলে, আমি মাইনাসই তো দিছি, -π/π কত দিছি? 4 দিছি, -π/4 ঠিকই তো দিছি, ঠিকই তো দিছি। বলো বলো কত হবে এটা বলো, এটা দুইটাই বের করবা আর্গুমেন্ট, মুখ্য গৌণ দুইটাই বের করবা। মুখ্য গৌণ ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তুমি দুইটা আর্গুমেন্টের যে কোনো একটা অপশনে পাবা, দুইটা একসাথে অপশনে পাবা না, এটা 100%। মুখ্য গৌণ একসাথে অপশনে থাকবে না, যে কোনো একটা অপশনে থাকবে। দুইটা বের করে শিখে ফেলো, দুইটা বের করে শিখে ফেলো, যে কোনো একটা মুখ্য যে কোনো একটা গৌণ। এত পেস লাগায় না, এত পেস লাগায় না, এত পেস লাগায় না। তাহলে দেখো এটা তৃতীয় হয় যে -x - y, তাহলে এটা কোন চতুর্ভাগ? তৃতীয়। তাহলে তৃতীয়তে বের করার সূত্র কি বলতো? π প্লাস tan ইনভার্স x/x y/x, তাহলে π + π/3, তাহলে একটা হইতেছে 4π/3। তাহলে দেখো এটা পজিটিভ বের হইছে, তাহলে 4π/3 থেকে আমি এখন কি করব? 2π মাইনাস করব, তাহলে অ্যান্সার হবে -2π/3 মাইনাস, এই যে একটা -2π/3 আর একটা হচ্ছে আমাদের কত হইতেছে বলো? একটা মাইনাস কত হইতেছে? এই উল্টা হইলো, সরি π/4 এখানে, আরে আমি ভুল করছি। তাহলে এটা 5π/4 দূর, এটা π/4, তাহলে 5π/4 একটা, তাহলে 5π/4 থেকে 2π মাইনাস করে দাও, 5π/4 থেকে 2π মাইনাস করে দাও, তাহলে দেখো আমাদের আলটিমেটলি হইতেছে -3π/4, -3π/4, একটা -3π/4 একটা 5π/4। যাদের হইছে তারা লেখো ডান, যাদের হইছে তারা লেখো ডান। আর্গুমেন্ট শেষ। আর্গুমেন্টে আরো কিছু টপিকস আছে, আমি আর আজকে আর গলা কোলাইতেছে না, আমার গলা একদম ইয়া হয়ে গেছে, বসে গেছে। আলটিমেটলি লেখো ডান, লেখো ডান, আলটিমেটলি লেখো ডান, আলটিমেটলি লেখো ডান, ডান ডান, বলো বলো লেখো ডান, লেখো ডান। এই যে দেখো -1 + i এর আর্গুমেন্ট কত? এটা জাহাঙ্গীরনগর, এটা রুয়েট এবং সাস্টে আসছে, এটা রুয়েট জাহাঙ্গীরনগর সাস্ট, রুয়েট জেইউ সাস্ট, এই তিনটা জায়গায় এই প্রশ্নটা আসছে। বলো কত হবে? দেখো এটা সেকেন্ড কোয়ার্টারে আছে, কারণ -x y সেকেন্ড দ্বিতীয় চতুর্ভাগে আছে, তাহলে π - tan ইনভার্স 1/1। এই জায়গায় আবার -1 নিও না পণ্ডিতি করে, এই জায়গায় তো এই জন্যই তো কোয়ার্ট চতুর্ভাগ বসায় ফেলছো। এখন আর এখন শুধু পজিটিভ ভ্যালু বসাবা, পজিটিভ ভ্যালু বসাবা। তাহলে দেখো π - π/4, তাহলে অ্যান্সার হবে 3π/4। এই যে এটা একটা ভ্যালু। এখন 3π/4 থেকে যদি তুমি 2π মাইনাস করো তাহলে আরেকটা পাবা, তাহলে আরেকটা পাবা -5π/4। এই যে দেখো এটা দুইটা, ঠিক আছে? দেখো এই যে একটা, এই যে একটা, দুইটা আর্গুমেন্ট, দুইটা আর্গুমেন্ট, দুইটা আর্গুমেন্ট। ওকে দেখো লাস্ট শেষ করে দিব, লাস্ট লাইন। ধরো জেড ইকুয়াল টু এরকম আছে 2, একটা জটিল সংখ্যা পাইলা শুধু 2 আছে, এর আর্গুমেন্ট কত? এর আর্গুমেন্ট কত? ঠিক আছে, এইরকম জটিল সংখ্যা শুধু 2 না, জেড ইকুয়াল টু যে কোনো কিছু হইতে পারে, ইনফিনিটি, 100 200 500 1000 যা ইচ্ছা হইতে পারে। পজিটিভ যদি হয় তাহলে এই জটিল সংখ্যার আর্গুমেন্ট হবে 0 ডিগ্রি।
আর যদি জেড ইকুয়াল টু ধরো -200 -500 -1000 -1 কোটি -40 কোটি, তাহলে এই মাইনাস এরকম কিছু থাকলে আর্গুমেন্ট হবে পাই বা 180 ডিগ্রি, পাই বা 180 ডিগ্রি। এটা শুধু বাস্তব অংশ আছে, দেখো শুধু আয়ের কোনো কিছু নাই, এটা এই আর্গুমেন্ট। আবার ধরো কোনো একটা জটিল সংখ্যা শুধু আয় আছে বা 2i আছে বা 3i আছে বা 4i আছে, এরকম 1 কোটি আয়ও যদি থাকে না কেন, এদের আর্গুমেন্ট অফ জেড হবে 90 ডিগ্রি। এটা পজিটিভ আর্গুমেন্ট, আর গৌণ আর্গুমেন্ট হবে -270 ডিগ্রি। ঠিক আছে। আর যদি এই জটিল সংখ্যাটা -i -2i -100i -500 কোটি আই 100 কোটি আই যা কিছু ইচ্ছা থাকুক না কেন, শুধু আয়ের সাথে কোনো একটা কিছু গুণ আছে, তাহলে এইটার আর্গুমেন্ট হবে এইটার উল্টা। এটা একটা 90 একটা -270 না, তাহলে এইটার আর্গুমেন্ট হবে -90 আর একটা হবে 270। এটা উল্টা হবে। ঠিক আছে। দেখো এই জিনিসগুলো একটু বুঝো। শুধু আই 100i 1 কোটি আই 5 কোটি আই পজিটিভ আই যদি হয়, তাহলে এটার আর্গুমেন্ট হবে 90 ডিগ্রি। একটা 90 ডিগ্রি হলে আরেকটা তো বের করতেই পারবা -270 ডিগ্রি, একটা পজিটিভ একটা নেগেটিভ। আর যদি -i -2i -100i -100 কোটি আই 500 কোটি আই এর সাথে কোনো কিছু আছে, সামনে মাইনাস আছে, আর বাস্তব অংশ নাই, বাস্তব অংশ বলতে কোনো কিছু নাই, তাহলে এটার আর্গুমেন্ট হবে -90 ডিগ্রি অথবা 270 ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? এটা হচ্ছে আর্গুমেন্ট। এখন আমি যে তোমাকে ফার্স্টে পড়াইলাম, এখন তোমাকে বলবে i² = -1 হলে, এটা তোমাকে প্রশ্ন দিবে, বলবে কি i - i−1, ঠিক আছে, বলবে i - i−1, তারপরে বলবে যে i - 2i−1, এর আর্গুমেন্ট কত, মডুলাস কত, এরকম বলবে। এর আর্গুমেন্ট কত, মডুলাস কত, বলো তো কত হবে? তাহলে এই জিনিসটাকে আগে সরল করতে হবে। সরল কিভাবে করবা? i + i আর i + 2i। দেখো i + 2i, তাহলে সরল করলে আমাদের দাঁড়াইতেছে 2/3। বলো তো আর্গুমেন্ট কত হবে? বলো এখন তোমরা বলো আর্গুমেন্ট কত হবে। শুধু দেখো বাস্তব অংশ আসছে এবং পজিটিভ বাস্তব অংশ, তাহলে এইটার আর্গুমেন্ট অফ জেড হবে, এইটার আর্গুমেন্ট অফ জেড হবে, আমাদের যেহেতু পজিটিভ অংশ আসছে তাহলে 0 ডিগ্রি। আর যদি এই জিনিসটাই -2/3 আসতো, তাহলে এটার আর্গুমেন্ট হইতো আমাদের কত বলতো? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। ঠিক আছে। আবার এই জিনিসটাই যদি ধরো এরকম আসতো যে 2/3i, এরকম আসতো যে 2i/3 এরকম আসছে, আয়ের সহগ যা ইচ্ছা হোক না কেন, এটা 90 ডিগ্রি হবে বা -270 ডিগ্রি হবে। আবার ধরো এরকম আসছে -2i/3, তাহলে এটা যা কিছু হোক না কেন -90 ডিগ্রি হবে বা 270 ডিগ্রি হবে। ঠিক আছে, বুঝছো? দেখো কত সুন্দর সুন্দর জিনিস, কত সুন্দর জিনিস। তাহলে আর্গুমেন্ট বের করে ফেলছি, দেখো 2/3 আর্গুমেন্ট বের করে ফেলছি। 2/3 এর আর্গুমেন্ট কত হবে? 0 ডিগ্রি হবে। ভাই কেমনে বুঝলেন 0 ডিগ্রি? ওই যে আগেই বলে দিছি যে যদি জেড ইকুয়াল টু শুধু কোনো বাস্তব সংখ্যা হয়, এক্স এর জায়গায় যে কোনো কিছু হইতে পারে, 2/3 3/4 যে কোনো কিছু হইতে পারে, 0 ডিগ্রি। আর -x শুধু বাস্তব আছে এবং মাইনাস আছে, তাহলে এটার আর্গুমেন্ট হবে 180 ডিগ্রি। পাই আয়ের সাথে যা কিছু গুণ থাকুক না কেন, যত কিছু ওয়াইয়ের মান যে কোনো 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি যা ইচ্ছা হোক, যদি পজিটিভ হয় 90 -270, যদি নেগেটিভ হয় -90 270। শেষ ডান। দেখো আমি কত সুন্দর করে সবকিছু বুঝাই দিলাম, চেষ্টা করবা এইভাবেই পড়ে ফেলার। তারপরে যে এরকম থাকতে পারে, বলবে যে এটার আর্গুমেন্ট কত, দেখো সরলীকরণ করে লাস্টে আইসা -i পাইছি, এই জিনিসটাতে লসাগু করবা, লসাগু করে দেখো লাস্টে সলিউশন করে পাইছি -i এর আর্গুমেন্ট কত? এই যে দেখো -90 অথবা 270, এই যে -π/2 মানে -90 অথবা 270। ঠিক আছে, এইভাবেই বের করতে হয়। এই যে নতি কত, নতি মানেই আর্গুমেন্ট, আর পরম মান মানে মডুলাস। পরম মান এটা মানে হচ্ছে মডুলাস। আর নতি মানে ঢাল, মানে এখানে নতি বলতে বোঝাইছে আর্গুমেন্ট কত। ঠিক আছে, আর্গুমেন্ট কত পারবা না? এই যে দেখো সলিউশন করে -2 পাইছে, -2 এর নতি কত হবে বলো? এই যে 180 ডিগ্রি। দেখো 180 ডিগ্রি। এগুলার আর্গুমেন্ট তো বের করছো, এগুলা সুজা, এগুলা তো বের করছো, এগুলা পারবা। ওকে, আল্লাহ হাফেজ। প্রায় ম্যাক্সিমামই শেষ, 70-80% শেষ। আর 2-1টা টপিক ভাই আমি আর আলটিমেটলি আর কথা বলতে পারতেছি না, 1-2টা টপিক বাকি আছে। হ্যাঁ, এই যে সঞ্চার পথের প্রকৃতি, কখন বৃত্ত হবে, কখন উপবৃত্ত হবে, কখন সরল রেখা, এগুলা হবে। এখানে 2-4টা প্রশ্ন আছে, আমি পসিবল হলে নোটটা দিয়ে দিবনি। আর একটা হইতেছে পোলার আকারে প্রকাশ। আর এই জিনিসগুলাই যে এরকম রুট, এই জিনিসগুলা শুধু ইঞ্জিনিয়ারিং এ লাগবে, এখানে লাগবে না। ঠিক আছে, এই জিনিসগুলা এই যে দেখো বুটেক্সে আসছে,
তারপরে আইওটিতে আসছে, এগুলা শুধু ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগবে, এগুলা আলটিমেট এই যে রুয়েটে আসছে, এগুলা কৃষির জন্য লাগবে না, এগুলা আর পড়াইলাম না। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। যতটুকু পড়াইছি ঘনমূলটা কিন্তু মাস্ট পড়ে নিবা। ঘনমূলের একটা ক্লাস ইউটিউবে আছে, 40 মিনিটের মতো একটা ক্লাস আছে। বর্গমূলও আছে, ওইখানে বর্গমূলটা স্কিপ করবা কারণ বর্গমূল অলরেডি শেষ। শুধু ঘনমূলটা পড়বা। ঘনমূল 1000% ইম্পর্টেন্ট। দুইটা টপিক 1000% কৃষির জন্য, একটা ঘনমূল আর একটা A+IB। আর গুচ্ছের জন্য যদি বলো ভাই গুচ্ছের জন্য কোনটা ইম্পর্টেন্ট আপনি একটু বলে দেন, তাইলে ঘনমূল ইম্পর্টেন্ট, আর ওই যে ধারা থেকে এবার আসছে, ঘনমূল থেকে আসছে A+IB আকারে প্রকাশ, এই জিনিসগুলা ইম্পর্টেন্ট। আর মডুলাস প্লাস আর্গুমেন্ট। গুচ্ছের জন্য সবই পড়তে হবে, গুচ্ছের জন্য বাদ দেওয়া যাবে না, গুচ্ছের জন্য বাদ দেওয়া যাবে না। এই জিনিসগুলা গুচ্ছের জন্য যারা সেকেন্ড টাইম দিবা পড়বা, আর যারা কৃষিতে দিবা ভালো করে পড়বা A+IB, ভালো করে পড়বা আর্গুমেন্ট, আর ভালো করে পড়বা ঘনমূল। এই তিনটা ভালো করে পড়বা, তাইলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।